এই রুহি, রুহি, মা তাড়াতাড়ি ওঠ। আম্মু, উফ, যাও তো আর একটু ঘুমাতে দাও তো। আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, ওঠ তাড়াতাড়ি, না হলে যে আজকে লেট হয়ে যাবি। আহ আম্মু, তুমি আরো আগে ডাক দিবা না? কত লেট হয়ে গেল। যা, বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে গিয়ে খাবার রেডি করি। ওকে আম্মু, চলুন। ফ্রেশ হতে হতে এখন আমি আপনাদেরকে পরিচয়টা বলি। আমি রুহি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর তাই দুষ্টুও আমি অনেক। আর এতক্ষণ ভার্সিটির যে কথা হচ্ছিল, আসলে আমি সেখানেই পড়ি না, চাকরি করব। তাই আজ থেকেই জয়েন করব। বাকি কথা পরে জেনে নেবেন। উফ, অনেক লেট হয়ে গেছে আমার। আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হবো এখনই। তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে গেলাম। আজকে গাড়ি নিব না, রিক্সা করেই যাব। যেই ভাবার সেই কাজ। রিক্সা করে যাচ্ছি আর ভার্সিটির কাছাকাছি আসতেই একটা গাড়ি এসেই রিক্সার সাথে লাগিয়ে দিল। আমি ডাল সামলাতে না পেরে পড়ে গেলাম। হঠাৎই রাগ উঠে গেল। যেই না কেউ একজন গাড়ি থেকে বের হয়েছে, অমনি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। দেখলাম ছেলেটা খুব রেগে গেছে আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? এই রোহিন আহমেদের গলে থপ্পড় মারার? আমাকে চেনো তুমি, মিডল ক্লাস কল? এই চুপ, আস্তে। একে তো ভুল করেছিস, তার উপরে আবার গলা উঁচিয়ে কথা বলছিস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস। আর শোন, মিডিল ক্লাসরাও মানুষ, আর সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়, যা মনে হয়। আপনি জানেন না? চুপ। আর কোনো কথা না বলেই চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে। কারণ আজই তার প্রথম ভার্সিটিতে ক্লাস, তাই সে চলে গেল। আর এদিকে রাগে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছি। এখন আপনাদের রোয়েনের পরিচয় দিয়ে দিই। রোয়েন বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তাই করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিকও ওরা। আর মা বাবার একমাত্র ছেলে দেখে কেউ কিছু বলেনি কোনোদিনও, যা চেয়েছে সবসময় তাই পেয়েছে। অতি আদর পেলে যা হয় আর কি, ওর বেলায়ও তাই। আর ও দেখতে সেই রকমের হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। তো রোয়েন ভার্সিটিতে এসে গেছে, আর তার সাথে সাথেই সব ওর দিকে চেয়ে আছে। কিন্তু রোয়েন সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝেই রুহির সাথে ওই ঘটনার পর ও এখন রেগে আছে। যদি ও এখন ওকে পেত তাহলে কি করতো ও নিজেও জানে না। আমরা দুজন দুজনাকে দেখেই অবাক। আমরা কেউই কাউকে আশা করিনি। যখন আমরা দুজনাকে দেখি আপনি বলে চিৎকার দিলাম, তখনই দেখলাম সবাই আমাদের দিকে চেয়ে আছে। আমি হালকা তাতে লজ্জা পেলাম। আর তখন প্রিন্সিপাল স্যার বললেন, রুহি, এনিথিং রং? তোমরা কি আগে থেকে পুরো পরিচিত? তখনই আমরা দুজনই আবার একসাথে বললাম, না স্যার। স্টুডেন্টস সবাই কেমন আছো? আবার সবার দৃষ্টি আমাদের দিকে। তা প্রিন্সিপাল বললেন, সবাই একসাথে। জি স্যার, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও। উনি হলেন তোমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা ম্যাডাম, আমি আসি, আপনি ওদের সাথে পরিচয় হয়ে নিন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল, আমার তো পরিচয় তোমরা সবাই পেলে, এখন তোমাদেরটা বলো। একে একে সবাই নাম বলল, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কী সব যেন ভাবছে। আমি তখন ওর সামনে গিয়ে দাঁড়াই আর ওকে ডাক দিই, তবুও কোনো সাড়া না দেওয়ায় আমি রেগে যাই আর জোরে চিৎকার দিই। আর সাথে সাথেই রোহিণীর হোশ ফিরে আর সে বলতে থাকে, এই মেয়ে, আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছ কেন? হ্যাঁ, কি বলবে? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। রোয়েন আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে চেয়ে আছে। ওর রাগ কন্ট্রোল করে বলল, সরি ম্যাম। এবার নাম বলো তোমার। আমার নাম রোহেন আহমেদ। আর রুহি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিছু বলতে হবে না। রোয়েন বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে। সকালে রোয়েন রুহির দিকে ভালো মতো না তাকালেও এখন ভালো মতো তাকিয়ে দেখে ক্রাশ, না না বাস, যেটাই হোক খাইছে আর প্রেমে পড়ে গেছে। আমি আগেই বুঝছি, হালাই যে লেভেলের লুচ্চা
প্রেমে ঠিকই পড়ব। আর এখন তাই হলো। চলুন গল্পে ফেরা যায়। রোহেন রুহিকে দেখে কল্পনার জগতে উড়ে বেড়াচ্ছে, আর রুহি ওকে এভাবে দেখে জোরেই রোয়েন বলে ডাক দিল। আর রোয়েনের হুঁশ ফিরল। সাথে সাথেই রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস। মনোযোগ থাকে কোথায় তোমার? বের হও আমার ক্লাস থেকে। রোয়েন এতে প্রচুর অপমান বোধ মনে করলো নিজেকে, আর বের হয়েই গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর রুহি সে রোয়েন যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো, আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে রোয়েন রাগে খুব জোরে গাড়ি চালিয়ে ক্লাবে চলে এলো, আর ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহিতেও অপমানের জবাব ও দিবে, তা যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করেই সে বাসায় গেল। রোয়েনের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন রোয়েনকে ওরা দেখে তখন তারা আরও টেনশনে পড়ে যায়, কারণ রোয়েন কোনো দিনও এত রাত পর্যন্ত কোনো দিনও বাইরে থাকেনি। আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তাও আবার একটু না, অনেক বেশি। কিন্তু মা বাবা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললেই কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল, আর ভাবছে কি ওই শয়তান রোয়েনের থেকে দূরে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। আর তখনই ওর বাবার সামনে আর তিনি বলেন, কি রে মা, আজ এত সকালে সকাল কই যাস? বাবা, তোমাকে বলেছিলাম না আমি একটা ভার্সিটিতে জবের অফার পেয়েছি, সেখানেই যাচ্ছি। আজকে একটু তাড়া আছে। মা, তোকে বলেছিলাম জব করার কোনো দরকার নেই। আমার কি টাকা পয়সা কম আছে? তার চাইতে বিয়ে কর, নইলে আমার অফিসটা সামলা। উফ বাবা, বললাম তো আমি বিয়ে করব না, আর তোমার অফিসে যাব, বাট আরও 1 বছর পরে। আমি এখন প্রস্তুত না। আচ্ছা বাবা, আমি গেলাম, আমার আবার লেট হয়ে যাবে। বাই বাবা। আম্মু, আমি আসি। আরে নাস্তাটা তো করে যা। ক্যান্টিনে গিয়ে খেয়ে নেবো। আর ওদিকে রোয়েন আগে থেকেই কলেজে এসে বসে রয়েছে কখন ম্যাডাম আসবে তার জন্য। আর ও হঠাৎই দেখতে পেল একটা দামি গাড়ি ওদের কলেজে ঢুকছে, আর তা থেকে ম্যাডাম মানে রুহি বের হচ্ছে। আর ও তা দেখে শকড। আর তার সাথে আজকে রুহিকে অনেক সুন্দর লাগছে, আর তা দেখে সবাই ম্যাডামের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আর রোয়েন সে তো আবারও রুহির প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই ওর এক ফ্রেন্ড বলে ওঠে, দোস্ত, বিয়ে করলে ম্যাডামকেই করব। ম্যাডাম যা সুন্দরী, উফ, আমি তো ম্যাডামের প্রেমে পড়ে গেলাম। চুপ শালা, ভাবি হয় তোর, বুঝলি? মানে বুঝলাম না। তারপর রোয়েন ওকে শুরু সব বলল, আর বলতে লাগলো কাহিনী, এবার বুঝেছিস? শালা। আর তখন তো আমি এমনিতে বললাম, কারণ তোর কাছ থেকে তো আর সহজে কথা বের করতে পারি না। তাহলে শেষমেশ রাগী বদমেজাজি সব মেয়ের বাস তোকু ক্রাশ, সে আমাদের রাগী ম্যামের প্রেমে পড়েছে। তাহলে ট্রিট দিবি, চল। কি আর করার, ওদের সবাইকে ট্রিট দিতে হলো ওর। তারপর ও ক্লাসে গেল, আর যেতে যেতেও ও বুদ্ধি করলো আগে রুহিকে শাস্তি দেবে, তারপর নিজের করে নেবে। যদি না রাজি হয় তাহলে জোর করে হলেও ওর বানিয়ে নেবে। তা যা করা লাগে ও তাই করবে। এই ভেবেই ও কিছু কলা কিনলো, আর ওর বন্ধুদের সবাইকে রেখে চলে এসে সব কলার ছোলাগুলো সিঁড়িতে এক এক জায়গায় ছড়িয়ে রাখলো। আর তখনই রুহি আসতে লাগলো। আর রুহি সিঁড়িতে কোনো দিক না তাকিয়ে উঠতে গিয়ে ঠাস। কি ভাবছেন? হ্যাঁ, যা ভাবছেন তাই হয়েছে, রুহি পড়ে গেছে। আর রোহিন তখন হাসতে হাসতে বের হলো, আর বলতে লাগলো এটা আমাকে ওই দিন থাপ্পড় আর অপমান করার জন্য। রুহি কিছু বলছে না, শুধু নীরবে কাঁদছে। আর রোয়েনের তখন মায়া হলো, আর খারাপও ও লাগলো। তখন ও রুহির কাছে ওকে ধরতে গেলেই রুহি ওকে ধাক্কা মেরে চলে যায়। আর রোয়ান বোকা হয়ে যায়। ও ক্লাসের টাইম হওয়ায় ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আজকে রুহি ক্লাস নিতে আসে না। তা দেখে ও নিজেকে খুবই অপরাধী হিসেবে মনে করে। ক্লাস শেষ হলে ও জানতে পারে রুহি ছুটি নিয়ে বাসায় চলে গেছে। আর এদিকে রোয়েনও বাসায় চলে যায়, আর রোয়েন বাসায় এসে ভাবতে থাকে আজ ওর জন্য রুহি কষ্ট পেয়েছে।
ও কি করে ভুলে গেল যাকে ও ভালোবাসে তাকে কিভাবে ও এত কষ্ট দিতে পারলো? নিজেকেই নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছে। না, কাল গিয়ে রুহির কাছে গিয়ে মাপ চাইতে হবে। তারপরের দিন রোয়েন সকাল হতেই ভার্সিটির জন্য রওনা হলো। খুব সকাল সকাল ওর মা বাবা ওকে ঘুম থেকে উঠতে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ও কোনো দিনও এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। তারা দুজনেই অবাক, আবার এক হিসেবে খুশিও হলো। ওর মা ওর বাবাকে বলতে লাগলো, তাহলে এতদিনে ছেলেটা আমার ভালো হতে চললো। আর এদিকে রোয়েন সে ভার্সিটিতে এসে সেই কখন থেকে বসে আছে, কিন্তু রুহির কোনো খবর নেই। তারপর ওর ক্লাস শুরু হওয়ার কারণে ক্লাসে চলে যায়, কিন্তু আজও রুহি আসে না। তাই দেখে রোয়েন আর ক্লাস না করে সোজা বের হয়ে যায় এবং প্রিন্সিপাল রুমে চলে যায়। আর স্যার ওকে দেখে বলে, রোয়েন বাবা, কোনো সমস্যা নেই। না স্যার, রুহি ম্যাম কি আজ আসেনি? না, ও অসুস্থ, তাই 1 সপ্তাহের ছুটি নিয়েছে। কিন্তু কিন্তু কেন বলো তো? না, এমনি স্যার। তাহলে আমি আসি স্যার। ওকে। রোয়েন ওখান থেকে চলে আসে। ওর কিছু ভালো লাগছে না, তাই সে আর ভার্সিটিতে না থেকে সোজা বাসায় চলে আসে। আর রাতে রুহির কথা ভাবতে থাকে। ওর চোখে কোনো মতেই ঘুম আসে না, তাই ও ওর রুমের বারান্দায় চলে যায় গিটার হাতে নিয়ে। ও, আপনাদের তো বলাই হয়নি, রোয়েন অনেক সুন্দর গানও গাইতে পারে। তো বারান্দায় বসে ব্ল্যাক কফি খেতে খেতে গান গাইতে লাগলো। দেখছি চেয়েছে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত। দেখছি চেয়েছে তোমাকে যত, স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত। তোমারই ভাবনায় যায় দিন রাতে যাই, আমার এ কবি মন তোমাকে চাই কবিতায়। এসো না হৃদয়ে রেখেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়। এসো না হৃদয়ে রেখেছি তোমায়, দেখো না তোমাকে রেখেছি কোথায়। ওই চোখে এই চোখে ডোবা ভাষায়, তাই বুঝি আজ খুঁজি ভালোবাসায়। বাকিটুকু গান সদায়িত্বে পড়ে নেবেন। ধন্যবাদ। রোয়েন গান শেষ করে রুহির কথা ভাবতে ভাবতেই ওই জায়গায় বসে বসে ঘুমিয়ে পড়ে। বোঝেন ঠালা কি লেভেলের অলস, ভাবা যায় এ কি আবার প্রেম করব? উফ, ঢং ঢং দেখলে আর বাঁচি না। পরের দিন সকালে রোয়েন নিজেকে ওই জায়গায় আবিষ্কার করে নিজে নিজে হেসে দেয়। ভাই, ওরে কেউ তোরা পাগলাগারোতে দিয়াই, হালে পাগল হইয়া গেছে। রোয়েনের কিছু বন্ধুদের রুহির খোঁজ নেওয়ার জন্য এবং ওর সব ডিটেলস জানার জন্য ওর কিছু বন্ধুদের বলেছিল, এবং ওরা কিছুক্ষণ আগেই সব ইনফরমেশন পেয়ে গেছে। এখনও রেডি হয়ে নিচে যাচ্ছে। আজ শিওর যে কোনো মেয়ে ওকে দেখে প্রেমে পড়তে বাধ্য, যা হ্যান্ডসাম লাগছে না ওকে, আর বিবরণ আর নাই দিই। সো আজ সবচাইতে দামি গাড়িটা নিয়ে যাচ্ছে ও, বের হচ্ছে। রোয়েন আহমেদ, সে তো আর কম দামি গাড়ি নিয়ে কোনো জায়গায় যেতে পারে না। এখন রোয়েন একসাথে 2টা কাজ করতে যাচ্ছে। এক, রুহিকে দেখতে ও ওর সাথে কথা বলতে, আর নাম্বার 2 পরেই জেনে নেবেন গল্প পড়তে পড়তে। 2 ঘন্টার মধ্যে ও ওর গন্তব্যে চলে আসে। অবশ্য ও নিজেই ড্রাইভ করে আসছে। রোয়েন গেটের ভিতরে ঢুকে গাড়ি পার্ক করার জায়গায় গাড়িটা পার্ক করলো। আর তারপর বিয়ে বাড়িতে যতগুলো মেয়ে আসছিল সবগুলো ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে যে কাছে পেলে ওকে এখনই আইসক্রিম বা চকলেটের মতো করে খেয়ে ফেলতো। কিন্তু আফসোস, রোয়েন এই 2টার কোনোটাই না। রোয়েন ভিতরে ঢুকতে ঢুকতেই সব মেয়েদের দিকে একবার চোখ বুলিয়ে গেল, কারণ সব মেয়েরা মনে হয় স্ট্যাচু হয়ে গেছে। যেমন ওকে দেখে দাঁড়িয়ে পড়েছিল তেমনই সবাই এখনও আছে। রোয়েন হালকা একটা বাঁকা হাসি দিয়ে ভিতরে ঢুকে গেল। রোয়েন ভিতরে ঢুকেই ওর বন্ধুর বোনের সাথে দেখা করে নিল, মানে যার আজকে বিয়ে। আপনারা মনে হয় কিছু বুঝতে পারেন নাই। ওয়েট,
আমি বুঝিয়ে বলছি। রোয়েন যখন রুহির খোঁজ নিতে ওর বন্ধুদের বলে, তখন কলকাতার পরই ওর আরেক বন্ধু ওকে তার বোনের বিয়েতে দাওয়াত দেয়। ও বলে দেখছি, তারপর কল কেটে দেয়। আর এর মধ্যেই রোয়েনের বন্ধুরা কল দিয়ে ওকে জানায় যে রুহি কাল ওরই বন্ধুর বোনের বিয়ে বাড়িতে যাবে। রোয়েনকে আর কে পায়? সে তো খুশির ঠেলায় বিছানায় রাইখা বিছানার নিচেই গড়াগড়ি খায়, মানে সোফায়। আর তারপর ওর বন্ধুকে কল করে জানিয়ে দেয় ও কালকে আসছে। তারপরের কাহিনী তো আপনারা জানেনই, তা নাই বলি, চলুন গল্পে ফেরা যাক। আর তারপরই রোয়েন রুহিকে খুঁজতে লাগলো। আর একটা জায়গায় এসে ও থেমে পড়ল। সামনের সোফায় বসে রুহি জুস খাচ্ছিল। ওকে দেখে রোয়েন যেন চোখ ফেরাতেই পারল না। রুহি কালো কালারের একটা শাড়ি, সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল। উফ, যা লাগছে না, রোয়েন তো চোখই ফেরাতে পারছে না। আহা, ওর কি দোষ? আমি থাকলেও তো সারাক্ষণ আমি চেয়ে থাকতাম। রুহি জুস অর্ধেক খেয়েই রেখে ওয়াশরুমে চলে গেল। আর তখনই রোয়েন দৌড়ে গিয়ে ওর অর্ধেক রাখা জুসটুকু খেয়ে নিল। তখনই ওর যেন মাথায় রুহির নেশা চেপে গেল। ওর ঠোঁট মন যেন অন্য কিছু চাই। তাই সে আস্তে করে ওর ওয়াশরুমের পাশের বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর রুহির বের হওয়ার সাথে সাথেই ওকে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। আর রুহি চিৎকার দিবে যে তারও কোনো উপায় নেই, কারণ রোয়েন ওর মুখ চেপে ধরে রেখেছিল যাতে ও চিৎকার না দিতে পারে। এরই মধ্যেই রুহি খুব জোরে রোয়েনের হাতে কামড় দিয়ে বসলো। আর রোয়েন কামড় খেয়ে সাথে সাথেই ওর হাত রুহির মুখ দিয়ে থেকে সরিয়ে ফেললো। আর বলতে লাগলো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, কামড় দিলে কেন? কে তুমি? আর আমাকে এখানে জোর করে নিয়ে এলে কেন? হেই বিউটিফুল, আমি রোয়েন। খুব কাছে গিয়ে রুহির খুব জোরে ওকে ধাক্কা মেরে বলতে লাগলো, ডোন্ট ক্রস ইউর লিমিট রোয়েন, আই এম ইউর ম্যাম, সো রেসপেক্ট মি। এই বলে ও যেতে ধরলে রোয়েন ওকে ধরেই কিস করে বসলো। রুহি একটু বেশি জোরে ওকে ধাক্কা মেরেছিল, যার কারণে ও নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে আর দেখে ওকে আঘাত দিয়েও চলে যাচ্ছে, তাই ও সরাসরি কিস করে ফেললো। টানা 5 মিনিট ধরে কিস করেই চলেছে। আর এদিকে রুহি ছোটার জন্য ওকে কিল ঘুষি সব দিয়ে যাচ্ছে আর ধাক্কাও দিচ্ছে, কিন্তু চুল পরিমাণও ওকে সরাতে পারলো না। আরে বোন, সরাবি কেমনে? প্রতিদিন জিম করে 6 প্যাকগুলো বডি এত সোজা নাকি সরানো? রোয়েন এখন ওকে কিস করেই চলেছে, ছাড়ার কোনো নামগন্ধ নেই। আরে আরে ভাই, ছাড় ছাড়, মায়াটারে কি মায়েরা ফালাবি নাকি? হঠাৎই রুহির চোখের পানি রুহির গাল বেয়ে রোয়েনের হাতে গিয়ে পড়ল। রোয়েন রুহিকে ছেড়ে দিল। আর তার সাথে সাথেই রুহি রোয়েনের গালে খুব জোরে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। আর কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। রোয়েন যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। নীরবেই চোখের কোণা দিয়ে অশ্রু পড়তে লাগলো। রোয়েন ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা বের হয়ে চলে এলো। সোজা গাড়ি নিয়ে নদীর পাড়ে এসে বসে একাধারে একটার পর একটা সিগারেট খেয়েই চলেছে। আর চোখ দিয়ে অশ্রু তো পড়তেই আছে, তার কোনো থামাথামিই নেই। রোয়েনের রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। আর এদিকে রোয়েনকে ওর বন্ধু, ওর মা বাবা একের পর এক কল দিয়েই যাচ্ছে। অবশেষে ওর মার কল রিসিভ করলো ও। আর ওর মা বলতে লাগলো, ও এখনও কোথায়, বাসায় কেন আসছে না? একটু পর আসছি বলেই কল কেটে দিল রোয়েন। আর কল কাটার সাথে সাথেই ওর বন্ধু জীবনের কল আসলো, যার বোনের বিয়ে থেকে ও না বলেই চলে আসলো। রোয়েন, কোথায় তুই? এসে হঠাৎ করে কোথায় চলে গেলি? আর আসবি না নাকি তুই? না, আমি এখন আর আসবো না, অন্য একদিন আসবো। হঠাৎ একটা কাজ পড়ে গেল, তাই আমার চলে আসা লাগলো। সরি রে দোস্ত। আচ্ছা, ব্যাপার না। ওকে, বাই। তারপর রোয়েন গাড়ি নিয়ে বাসার দিকে যাওয়া ধরলো। আর এদিকে রুহিও বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলো। কিন্তু বিপত্তি বাঁধলো, মধ্য রাস্তায় রুহির গাড়িটা গেল নষ্ট হয়ে। আর ওর সাথে ড্রাইভারও আনেনি। আর আশেপাশে কোনো গ্যারেজও নেই যে গাড়ি ঠিক করতে দিবে। আর ফোনে চার্জও নেই যে বাসায় ড্রাইভারকে কল দিয়ে জানাবে ওকে নিতে আসতে। ও বুঝতে পারছে না ও এখন কি করবে। এর মাঝেই কতগুলো মাতাল ওখান থেকে যাচ্ছিল।
আর রুহিকে রাস্তায় একা পেয়ে ওর ইজ্জত নেওয়ার জন্য যেই ওর পিছে ধাওয়া করলো, আর রুহি দৌড়তে লাগলো আর হেল্প 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 বলে চিৎকার করতে লাগলো। এর মাঝে রোয়েনও ওখান থেকেই যাচ্ছিল, আর রুহির গলা শুনে ওর সাথে সাথেই ওখানে থেমে গেল আর ওই মাতালদের পিছু নেওয়া শুরু করলো। রোয়েন ওদের কাছে যাওয়ার আগেই দেখলো মাতালদের মধ্যে একজন রাস্তায় মার খেয়ে গড়াগড়ি খাচ্ছে, আর ও সামনের দিকে তাকিয়ে দেখে রুহি আরেকজনের বাহু ধরে আবদ্ধ, আরও তা দেখে থেমে গেল। আর মাতালদের মাঝখান দিয়ে একজন বলতে লাগলো, ওই আমাদের জিনিস আমাদের ফেরত দিয়ে দে, আর এখান থেকে বাসে চাইলে চলে যা মেয়েটাকে রেখে। মাতাল গুন্ডাদের মধ্যে একজন। তখন ছেলেটি বলতে লাগলো, আচ্ছা তাই পারলে ওর গায়ে হাত কেউ দিয়ে দেখ। ওই মার্শালাকে আজকে মেরে তারপর ওই মেয়েটির সাথে সারাত ফুর্তি করব। ছেলেটি হালকা একটা মুচকি হাসি দিয়ে সামনে এগিয়ে গেল আর ওদের এক একটাকে খুব নির্মমভাবে মারা শুরু করলো। ওদের সবাইকে মারতে মারতে আধমরা করে ফেলেছে, আর তা দেখে রুহি অনেকটা ভয় পেয়ে যায়, কারণ ওকে এত রাখতে এর আগে আর কখনোই দেখেনি। আর ছেলেটিকে গিয়ে থামাতে লাগলো, কিন্তু ও তো থামছেই না, মারার কাজ করতেই চলেছে। আর কোনো উপায় না পেয়ে রুহি ওর কসম দিয়ে ওকে থামিয়ে দেয়। ছেলেটি রাগে ফুঁসতে ফুঁসতে একবার রুহির দিকে আর একবার ওই মাতালগুলোর দিকে তাকায়, আর তারপর মাতালগুলোর উদ্দেশ্যে বলতে থাকে, আজ রুহির জন্য তোরা বেঁচে গেলি, না হলে তোদের আজ মেরেই ফেলতাম। আর ইতিমধ্যেই রুহি অনেক ক্লান্ত, আর এত সব ঝামেলার জন্য ও অজ্ঞান হয়ে যায়। আর ছেলেটি ওকে ধরে ফেলে, আর তারপর ওকে ধরে নিয়ে গাড়িতে করে চলে গেল। আর এদিকে রোয়েন ওদের আর ওই ছেলেটির এইসব দেখে অবাক হয়ে যায়। আর পরক্ষণেই ওই মাতালগুলো রুহির সাথে যে খারাপ আচরণ করছিল, এর জন্য ওদের ওখানেই রিভলভারটা বের করেই ওই জায়গায় মেরে ফেলে দিল। আর তাকে যেন ফোন করে বলল ওই ছেলেটির সব খোঁজ নেওয়ার জন্য, আর রুহির সাথে ওর সম্পর্ক কী তা জানার জন্য, আর লাশগুলো যাতে ওই জায়গা থেকে সরিয়ে ফেলে। তারপর গাড়ি নিয়ে ওইখান থেকে সোজা বাসায় চলে গেল। রোয়েন ওই জায়গা থেকে চলে যায়, আর রুহিকে বাসায় এনে ওর বেডরুমে ওকে শোয়ানো হলো। কিন্তু রুহি জ্ঞান না ফেরাই ওই ছেলেটি ডক্টরকে নিয়ে বাসায় আসতে বলল। আর রুহির মা বাবা রুহির এই জ্ঞান না থাকার জন্য নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটিকে তা আরও পরে বলবো, আর কিছু রহস্য থাকা ভালো। বাবা আমার কি হয়েছে? অজ্ঞান কেন? তারপর ও ঘটে যাওয়া সব ওদের বলল। তা বাবা, আমার মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? না আন্টি, আমি থাকতে ওর কোনো ক্ষতি আমি হতে দিব না। এর মধ্যেই ডক্টর আসলো আর রুহিকে দেখে বলল, ভয়ের কোনো কারণ নেই, খানিকটা ভয় পেয়েছে তাই অজ্ঞান হয়ে গেছে, কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে ডাক্তার। ডক্টর যাওয়ার পর ছেলেটিকে রুহির মা বলতে লাগলো, তাহলে আমি রুম দেখিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না আন্টি, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন খাবো না, এখন ফ্রেশ হয়ে ঘুম দেব একটু। আচ্ছা বাবা। অতঃপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল। আর অন্যদিকে রোয়েন বাসায় এসে বারান্দায় ঢুকতেই ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো। অতঃপর সবাই নিজ নিজ রুমে এসে ঘুম দিল। আর অন্যদিকে রোহিন বাসায় ঢুকতেই ওর মা ওকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু ও বলল ও খাবে না। ওর মার দিকে তাকিয়ে ওর মা ওর দিকে খেয়াল করে দেখলো ওর চোখ পুরো লাল, যেন এখনই চোখ দিয়ে আগুন বের হবে। ওর মা ওকে আর কিছু বলল না। আর রোয়েন সোজা ওর রুমে গিয়ে দরজা আটকে গিটারটা নিয়ে বারান্দায় বসে গান গাওয়া ধরল। তারপর ও বেডে গিয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার কারণে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ও। আগামীকাল দ্য নেক্সট ডে। রুহির খুব সকালেই ঘুম ভেঙে গেল, আর ও বাসায় ওর বিছানায় আসলো কিভাবে ভাবতে লাগলো। আর ওর মধ্যেই ওর মনে পড়ে গেল কালকে রাতের সব কথা। আর তারপর উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে বের হতেই ও দরজায় নক করলো। ও গিয়ে দরজা খুলে দিতেই দেখে নীল দাঁড়িয়ে আছে, মানে ওই ছেলেটি। ও গিয়েই ওকে জড়িয়ে ধরল। আরে আস্তে আস্তে কপি পড়ে যাবে তো। ও আস্তে করে
ওকে ছেড়ে দিল খানিকটা লজ্জা পেয়ে। তারপর নীলকে ধন্যবাদ দিল কালকে ওকে বাঁচানোর জন্য। আরে আমার জায়গায় অন্য কেউ হলেও আমি যে কাজটা করেছি তা অন্য কেউ করতো। তা ভিতরে আসতে বলবে না, নাকি রুমের বাইরেই দাঁড় করিয়ে রাখবে? ও হ্যাঁ, আসো ভিতরে। এই নাও তোমার কফি। ধন্যবাদ। তা হঠাৎ আমেরিকা থেকে চলে আসলা যে? আর আমাকে একবারও বললেও না, কেন বলো তো? আরে আমি তো চাইছিলাম তোমার সারপ্রাইজ দিব, কিন্তু আমি তো নিজেই এসে সারপ্রাইজ হয়ে গেলাম। আর তারপর তুমি অজ্ঞান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে কালকে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য সব গন্ডগোল হয়ে গেল। আচ্ছা থাক, বাদ দাও। তা কোথায় যাবে নাকি? ভার্সিটি যাব। কেন? আসলে তোমাকে বলাই হয়নি, আমি একটা ভার্সিটির টিচার হিসেবে জয়েন করেছি। আর কয়েকদিন হলো ছুটি নিব, বাসায় আছি, তাই আজ যেতে হবে। ও আচ্ছা, তাহলে ভার্সিটির ক্লাস শেষ হবে কয়টায় তাই বলো, আমি চলে আসব। আর তারপর দুজন মিলে খুব ঘুরবো। ওকে? ওকে, এই সময়ে চলে আসবা। ওকে ওকে ওকে, বাই। তারপর রুহি গাড়ি নিয়ে ভার্সিটির জন্য বের হয়ে গেল। আর এদিকে রোয়েনের ঘুম ভাঙলো। ও উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়ি ড্রাইভিং করতে করতে রুহির কথা ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলো। আর সেই গাড়ি পার্ক করে বের হতেই ওর বন্ধুদের ডাকে ওদের আড্ডায় চলে আসলো। আর এসে বসতেই ওর বন্ধুরা বলতে লাগলো, রোয়েন, খবর কি তোর? তোর তো আজকাল কোনো খবরই নেই। থাকো কোথায় মামু? আরে সেটা বুঝিস না, বন্ধু আমাদের প্রেমে পড়েছে। তাও আবার কার জানিস? না, বল কার। কি? এই না। বলেই দৌড় দিল ওর বন্ধুর পিছনে রোয়েন। আর দৌড়তে দৌড়তে রোয়েন গিয়ে ধাক্কা খেলো একটা মেয়ের সাথে। আর সাথে মেয়েটি পড়ে যেতে নিলে রোয়েন ওকে ধরে ফেলে। আর মেয়েটি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েটিকে বলে, তবে রে, আপনি ঠিক আছেন? হ্যালো। ও হ্যাঁ, ধন্যবাদ। আই এম রিয়েলি সরি, আমি আসলে খেয়াল করিনি। না, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? শিওর, আমি রোয়েন। আপনি? আমি নীলা। আচ্ছা বাই, আপনার সাথে পরে কথা হবে। এই বলে রোয়েন ওখান থেকে চলে আসে। কারণ ও মেয়েটির সাথে কথা বলার সময়ই খেয়াল করলো রুহি ওপর দিকে যাচ্ছে। তাই সময় নষ্ট না করে চলে গেল। রোয়েন রুহির কাছে গিয়েই ওকে ওর নাম ধরে ডাক দিল। এটা শুনেই রুহি রোয়েনের দিকে রাগি চোখে তাকালো। আর তারপর রোয়েন নিজেকে সামলিয়ে বলতে লাগলো, সরি ম্যাম, কিছু কথা ছিল। বলো। এখানে না, একটু সাইডে গিয়ে কথা বলতে চাইছিলাম। রুহি বিরক্তিকর একটা ভাব নিয়ে বলতে লাগলো, আচ্ছা চলো। রোয়েন রুহির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আসলে ম্যাম, আমি ওইসব দিনের জন্য সরি, আমাকে প্লিজ মাফ করে দেবেন। রুহি কিছু একটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাম। রুহির হাত ধরে। রুহি ওর দিকে তাকাতেই ও হাত সরিয়ে নিল। আর বলতে লাগলো, সরি ম্যাম। যাও, ক্লাসে যাও। রোয়েন ওখান থেকে ক্লাসে চলে আসতেই ওর বন্ধু বলতে লাগে, কি মামা, কেমন প্রেম চলতেছে? থুর, এখন পর্যন্ত প্রপোজই তো করলাম না। আগে থেকে প্রপোজ কর, না হলে পাখি অন্যজন কিন্তু হাত দিতে পারে। বলেই ক্লাসে গিয়ে বসলো। আর তার সাথে সাথেই স্যারও ওর পিছে পিছে ক্লাসে ঢুকে পড়ল। ও মনোযোগ সহকারে স্যারের কথা শুনছিল, কিন্তু ওর দিকে কেউ তাকিয়ে রয়েছে তা আর ও খেয়াল করেনি। এর মধ্যেই স্যার বলতে লাগলো, এই দাঁড়াও তুমি সবাই। একদম পিছের দিকে তাকালো। এর মধ্যেই সবাই পেছনে তাকিয়েছে, শুধু আমি বাদে। এই মেয়ে, কি হলো? এখনো দাঁড়াও না কেন? কেউ দাঁড়ায়নি এখনো, তাই এইবার স্যার একটু চিৎকার দিয়েই বলল, এই মেয়ে। জি 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 স্যার, আমাকে কিছু বলছেন? তোমার মনোযোগ কোথায়? দেখছি কতক্ষণ ধরে দরজার দিকে তাকিয়ে আছো, আর আমি কত ডাক দিলাম, একটা কথারও অ্যান্সার দিলে না। বলো, তোমার নাম কি? সরি স্যার, আর আমার নাম নীলা, নতুন ভর্তি হয়েছি। আজকের মতো মাফ করে দিলাম, পরে জানো আর এমন না হয়। ওকে স্যার। এই বলে বসে গেল ও। আর এদিকে রোয়েনকে ওর বন্ধু বলতে লাগলো, আরে এটা না সকালের মেয়েটা যার সাথে তুই ধাক্কা খেয়েছিলি? তা দেখ, মেয়েটা কিন্তু দেখতে সুন্দর, চাইলে প্রেম করতে পারিস কিন্তু।
মজা করে বলল বন্ধু। থুর, বাদ দে তো। তুই ভালো করে জানিস আমি শুধু রুহিকেই ভালোবাসি। বুঝছি। বুঝলে চুপ থাক। অতপর স্যার চলে যাওয়ার পর রুহি ক্লাস নিতে আসে, আর রোয়েন সে তো তার মায়াবতীর দিকে একভাবে তাকিয়ে আছে, যেন কতদিন ধরে দেখেনি। ঠিক সেইভাবে রুহি ওদের ক্লাস নিতে নিতে অনেকবার ওর দিকে খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। আর এদিকে নীলাও খেয়াল করলো রোয়েন ম্যাডামের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, আর ম্যাডামও ওর দিকে বারবার চাইছে। ওর সহ্য হচ্ছিল না, কারণ ও যে রোহিনকে ভালোবেসে ফেলেছে। তাই ও অপেক্ষা করতে লাগলো কখন এই ক্লাসটা শেষ হবে, আর ও তারপরই ওকে ওর মনের কথা জানাবে। অবশেষে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই ম্যাডাম অর্থাৎ রুহি বের হয়ে গেল, আর তারপরই সব স্টুডেন্টসও বের হতে লাগলো। তাই রোয়েন আর রুহির সাথে সাথে বের হতে পারল না। আর পিছনের দিক দিয়ে রোয়েনকে নীলা ডাক দিল। ও পিছনে তাকিয়ে আবার সামনে চলে গেল, কারণ ওর একটাই এখন কাজ, রুহির সাথে কথা বলা। তাই ও আর দেরি করলো না। আর এদিকে নীলা রোয়েনের পিছু নিল যে আজই ওকে প্রপোজ করবে। রোয়েন বের হতেই দেখলো সামনে সেদিন রাতের ওই ছেলেটা দাঁড়ানো, মানে নীল দাঁড়ানো। ওকে দেখেই রোয়েন রেগে গেল। তাই রুহি যেই যাওয়া ধরলো ওদিকে, তখনই রোহেন রুহিকে ঢাক দিল। রুহি ফিরে ওর দিকে তাকানোর সাথে সাথেই ও কাছে গিয়ে বলতে লাগলো, এই ছেলেটা কে রে? নীলের দিকে ইশারা করে। তোমার তাতে কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না, আর আমাদের মাঝে বয়সের অনেক গ্যাপ, আর তুমি আমার ছোট প্লাস আমার ছাত্র। আমার কোনো সমস্যা নেই তাতে, আমি তবু তোমাকেই চাই। দেখো, কথাগুলো শেষ হতে না হতেই নীল রুহির কাছে চলে আসলো আর বলতে লাগলো, রুহি কোনো সমস্যা? না, চলো। ওকে চলো। নীলের কাছে রুহি আর রোয়েনের ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না, তাই ও ভাবছে আজকেই ও রুহিকে ওর মনের কথা জানাবে। আর রোয়েন যে জায়গায় দাঁড়ানো ছিল ঠিক ওই জায়গায়ই দাঁড়িয়ে রইল, আর সাথে সাথে ফোন দিয়ে ওদের পিছু নিতে বলেছে ওর একজন লোককে। কল কেটেই পিছনে ফিরতেই দেখে সব স্টুডেন্ট একসাথে আছে, আর নীলা ওদের সামনে। রোয়েন সবাইকে এক সাইড দিয়ে যাওয়া ধরলে নীলা ওকে ডাকটাই একটু জোরেই। রোয়েন পিছনে ফিরে বলে, আমায় কি কিছু বলবে? কিছু বলার ছিল। ওকে, বলুন। সাথে সাথেই নীলা মাটিতে বসে ওকে প্রপোজ করে ফেলল। রোয়েনকে আর চারপাশ দিয়ে সবাই বলতে লাগলো, সে ইয়েস, সে ইয়েস, সে ইয়েস। রোয়েন ওকে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ, না আমার ভেতর কিছু কমতি আছে যে আমাকে ভালোবাসতে পারবে না? বলো রোয়েন, বলো। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, বুঝতে পেরেছেন? আর আপনার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, যাকে নিজের জীবন ভাবি। তাই আই এম সরি। এই বলে ওখান থেকে যাওয়া ধরলে নীলা ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, না, তুমি শুধু আমার, অন্য কারো না। রোয়েন ওকে নিজের থেকে না সরাতে পেরে ওকে ধাক্কা মেরে সরিয়ে আর রেগে গিয়ে ওকে থাপ্পড় মেরে দেয়, আর বলতে থাকে, আমার আশেপাশেও আসার চেষ্টা করবেন না। এই বলে ও চলে আসে, আর নীলা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল নানান জায়গায় ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গিয়েছে তা রুহি খেয়ালই করেনি। যখন খেয়াল করলো তখন নীলকে রুহি বলতে লাগলো, চলো নীল, এখন বাসায় যাই, আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ যাব, আগে একটা জায়গায় যাব, তোমাকে কিছু দেখানোরও বলার আছে। আচ্ছা। আর অন্যদিকে রোয়েনের ইনফর্মার রোয়েনকে প্রতি মুহূর্তের খবর ওকে বলতে থাকে, আর রোয়েনকে ওর ইনফর্মার সব বলার পর আর দেরি না করে সোজা ওই জায়গায় চলে যায়। আর এদিকে রুহিকে নিয়ে নীল একটা বড় রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে আর বলতে থাকে, আমি ভিতর দিয়ে একটু আসছি, তুমি একটু ওয়েট করো। ওকে। যেই নীল ভিতরে যায় তখনই রোয়েন এসে ওকে ওখান থেকে নিয়ে যায় অজ্ঞান করে, কারণ ওই জানে রুহি এমনিতেই ওর সোজা কথার ওর সাথে যাবে না, তাই ওর বাধ্য হয়েই ওই কাজটি করা লাগলো। আর নীল সে ভিতরে সব আগেই আয়োজন করে রেখেছিল,
ও ভিতরে এটাই দেখতে গিয়েছিল যে সব কিছু ঠিক আছে কিনা। আর যখন রুহিকে নিতে আসবে তখনই ও দেখে রুহি নেই। ও পাগলের মতো ওকে খুঁজতে লাগলো। অবশেষে ওকে না পেয়ে পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হলো। আর অন্যদিকে রোয়েন ওকে নিয়ে সোজা কুয়াকাটা চলে আসে। আর তারপরেই ওকে নিয়ে একটা রুম বুক করে ভিতরে নিয়ে যায়। আর পরে রুমে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর তার সাথে সাথেই ওর জ্ঞান ফিরে আসে। আর ওর রোয়েনকে এক রুমে দেখেই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি কোথায় আছি? আর তুমি আমাকে কেন অজ্ঞান করে নিয়ে এসেছো এখানে, বলো? কেন? আমার সাথে কথা বলে দোষ, দেখা করলে ক্ষতি। আর ও যখন তোমাকে নিয়ে ঘুরে বেড়ায় তখন তো খুব মজা পাও, তাই না? আর আমি ভালোবাসার কথা বলি দোষ। কেন, আমাকে কি ভালোবাসা যায় না? আমার কোন দিক দিয়ে কি কোনো কমতি আছে নাকি? বিশ্বের 1 নাম্বার বিজনেসম্যানের ছেলে আমি। আর আমার জন্য সব মেয়ে পাগল। আর আমি শুধু তোমার জন্য পাগল। এই রোয়েন আহমেদ আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, শুধু তোমায় ছাড়া। তোমায় পাগলের মতো ভালোবাসি। আর তুমি তো আমায় ভালোই বাসো না, উল্টো ওই ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ। জেনে রাখো, তুমি শুধু আমার, আর করো না। রুহি চৌধুরী শুধু এই রোয়েন আহমেদেরই, আর কারো নয়, আর কারোই নয়। খুব জোরেই চিৎকার দিয়ে ওঠে। রোয়েন যা শুনে রুহি ভয় কেঁপে ওঠে আর বলতে থাকে, তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না। আর তুমি আমার শুধুমাত্র ছাত্র, এর বেশি কিচ্ছু না। আমি তোমায় কখনো ভালোবাসবো না। আর শুনে রাখো, ওই ছেলেটাকে আমি ভালোবাসি। আর ওর নাম নীল, যে আমার ভালোবাসা। আমি ওকে শুধু ভালোবাসি। আর সরো, আমি এখন বাসায় যাব। রুহি ওকে মিথ্যা বলল, কারণ ও চায় না ওর আর রোয়েনের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক আর ও যেন ওকে ভুলে যায়। কিন্তু না, রোয়েন এখন এর চাইতেও আরও রেগে গিয়েছে। আর রাগের মাথায় ওর এমন কিছু করে ফেলবে তা ওকে কখনো ভাবতেও পারেনি। রোয়েন সোজা গিয়ে ওর শাড়ির একটানে খুলে রুহিকে ফেলে ওর এই কাজ থেকে রুহি ওকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। এতে করে রোয়েন আরও রেগে যায়। আর রোয়েন রেগে গেলে ওর কোনো কিছুতেই হুঁশ থাকে না। ও মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয় তখন, যাকে এক কথায় বলে মানুষরূপী পশু। রোয়েন ওর কাছে গিয়েই ওর সব জামাকাপড় খুলে ফেলে। আর রুহি ওর ইজ্জত বাঁচাতে বারবার রোয়েনের কাছে বলতে থাকে, প্লিজ আমার এই ক্ষতি করো না। আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাইছি। আমার এই সর্বনাশ তুমি করো না প্লিজ। রুহি কান্না করতে করতে বলতে থাকলো, কিন্তু রোয়েন ওর কোনো কথাই শুনল না। ওর উপর ঝাঁপিয়ে পড়ল আর সতীত্ব ওর কাছ থেকে কেড়ে নিল। আর রুহি কাঁদতে কাঁদতে এক সময় নিজের সতীত্ব রোয়েনের কাছে সঁপে দিল। রুহিকে মধ্যরাতের দিকে রোয়েন ছেড়ে দিল। আর এদিকে রুহি কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, রোহেন আজ ওর সাথে কি করলো? ওর সব কেড়ে নিল, ওকে ধর্ষণ করলো। হ্যাঁ, রোয়েন ওকে অবৈধভাবে ধর্ষণ করলো। আর একটা সময় ও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। খুব সকালে রোয়েনের ঘুম ভাঙল। আর ও চোখ খুলেই দেখতে পেল ও রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর রুহি বাচ্চাদের মতো ঘুমিয়ে রয়েছে। আর রুহির দিকে ও তাকিয়ে দেখলো ওর গায়ে একটা কাপড়ও নেই। রোয়েনের কালকে রাতের কথা মনে পড়তেই নিজেকেই নিজে দোষারোপ করা শুরু করলো। কি করে ফেললো ও? কি করে পারলো ও ওর ভালোবাসাকে কষ্ট দিতে? কি করে ও তাকে ধর্ষণ করলো? নিজেকে নিজে বলতে লাগলো, ছি, আমি মানুষ না, আমি জানোয়ার। আমি আমার ভালোবাসাকে শেষ পর্যন্ত কিনা ধর্ষণ করলাম। রোয়েন একটু নড়ে চড়ে উঠতেই রুহির ঘুম ভেঙে গেল। আর ও উঠেই রোয়েনকে বলতে লাগলো, সারা রাত আমার ইজ্জত নিয়ে তোমার স্বাদ মেটেনি, তাহলে এখন আবার নিজের স্বাদ মেটাও? আমি নাকি ভালোবাসো? তোমার ভালোবাসা নেবো না? ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তুমি এমন নিচ একটা মানুষ। রোয়েন কিছু বলছে না, শুধু শুনে গেল, কারণ রুহির প্রত্যেকটা কথাগুলো সত্যি। আজ ওর রাগের কারণে ওর ভালোবাসার ইজ্জত নষ্ট করে ফেললো ও। না, এখন আর দেরি করা যাবে না, আজই আমি ওকে বিয়ে করব। ও রুহিকে নিজ হাতে রেডি করিয়ে দেয়, কিন্তু রুহি কিছুতেই রোয়েনের কথা শুনতেছিল না। তাই ধমক দিয়েই ওকে রেডি করিয়ে দিল। আর রোয়েনও রেডি হয়ে বের হলো। ওর মূল উদ্দেশ্য আজই রুহিকেও বিয়ে করবে। আর রুহি গাড়িতে বসে একটা কথাও বলেনি। রোয়েন গাড়ি ড্রাইভ করতে করতেই কাকে যেন ফোন দিয়ে সব রেডি করে রাখতে বলল। ওরা এসে গেছে কাজী অফিসের সামনে।
আর রোয়েন নেমেই রুহিকে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কিন্তু রুহি কিছুতেই ভিতরে যেতে চাইছিল না। তবুও রোয়েনের জন্য বাধ্য হয়ে ভিতরে ঢুকলো আর বলতে লাগলো এখানে ওকে কেন নিয়ে এসেছে। রোয়েন কিছু না বলেই ওকে নিয়ে ভিতরে ঢুকতে লাগলো। ও আবারও একই প্রশ্ন করতে লাগলো। তাই রোয়েন বলল, চুপ, একটা কথাও বলবে না, শুধু আমার সাথে সাথে আসো। রুহি রোয়েনের পিছনে পিছনে ভিতরে ঢুকলো আর দেখলো ভিতরে রোয়েনের কিছু বন্ধু দাঁড়ানো। আর রোয়েন কাজীকে বলতে লাগলো বিয়ে পড়াতে। রুহি তখনই দেখে ওর পাশেই ফল কাটার ছুরি, যা একটু আগেই কাজী সাহেব ফল কেটে খেয়ে সরাতে ভুলে গিয়েছিল। আর সেটা রুহি হাতের কাছে পেয়ে রোয়েনকে হুমকি দিল, যদি ওকে বিয়ে করতে চায় তাহলে ও নিজের জীবন শেষ করে দিবে। রোয়েন রুহিকে তখন বলতে থাকে, রোহি, এই কাজ ভুলেও করো না, কারণ যদি এই কাজ করো তাহলে তোমার মা বাবার ক্ষতির জন্য তুমিই দায়ী হবে। মানেটা খুব সহজ, যদি আমাকে না বিয়ে করো তাহলে তোমার মা বাবাকে আমার লোকেরা মেরে দেবে। রুহি ভয়ে ওর হাতের চাকু নিচে ফেলে দিয়ে বলতে থাকে, প্লিজ ওদের কিছু করো না, আমি তোমার তোমার সব কথায় রাজি। এই তো ভালো মেয়ে, কাজী সাহেব বিয়ে পড়ান। অতঃপর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতেই কাজী অফিস থেকে রোয়েন রুহির হাত ধরে বের হলো। ওরা বের হতেই ওদের সামনে এলো পুলিশের কয়েকটা গাড়ি। আর রোয়েন একটুও চমকায়নি, বরং ডেভিল হাসি দিয়ে রুহির কানের কাছে মুখটা নিয়ে বলল, রুহি, তোমার বাবা মা কিন্তু এখনো আমার কাছেই, তাই যা বলার বুঝে শুনে বলো, ঠিক আছে? জি। এরই মধ্যে পুলিশ বন্দুক ধরে ওদের সামনে আসলেই রোয়েন বলল, পুলিশ অফিসার, এভরিথিং রং? হ্যাঁ, আপনাদের সবার আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু কেন? আমাদের অপরাধ? আর এর থেকেও বড় কথা, আপনি আমায় চেনেন? আপনাকে আমার চেনার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এই কারণে নিয়ে যেতে চাইছি যে আপনারা রুহি ম্যাডামকে অপহরণ করেছেন এবং এটা আমাদের বলা হয়েছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আমি বা আমরা রুহিকে অপহরণ করব কেন? ইভেন ও আমার এখন ওয়াইফ। আর বিশ্বাস না হলে রুহিকেই আস্ক করে দেখুন। ম্যাডাম, আপনি বলুন। কিছুক্ষণ চুপ থেকে রুহি বলতে লাগলো, রোয়েন আমার স্বামী, আর আমরা কিছুক্ষণ আগেই বিয়ে করেছি, আর তার নিজের ইচ্ছেতে। তাহলে আপনি কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলেন কেন? আসলে আমার ইচ্ছে ছিল আমরা পালিয়ে বিয়ে করব, তাই কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি। ওকে, তা মিস্টার, আপনি কে? আমি রোয়েন আহমেদ, রোহান আহমেদের একমাত্র ছেলে। আপনি বিজনেসম্যান রোহান আহমেদের ছেলে? হ্যাঁ। সরি স্যার, আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিবেন। আচ্ছা স্যার, আমরা চলি তাহলে। আসুন। অতঃপর পুলিশ চলে যাওয়ার পর রোয়েনের বন্ধুদের থেকে বিদায় নিয়ে রুহিকে নিয়ে গাড়িতে বসলো। ওরা আর এখানে এক মুহূর্ত থাকবে না, সোজা ঢাকা চলে যাবে। রোয়েন গাড়িতে বসে ড্রাইভ করতে করতে বলতে লাগলো, বাহ, মিসেস রোয়েন হবার পর তো আমার জন্য ভালোই মিথ্যা বলতে পারলে। ওটা তোমায় বাঁচাতে নয়, ওটা আমার বাবা মাকে বাঁচাতে, নাহলে আমি নিজের হাতেই তোমাকে মেরে দিতাম। রুহি কান্নার সাথে রেগে কথাগুলো বলতে লাগলো। তাও ভালো, অন্তত পক্ষে বলেছো তো, তা যেভাবেই বলো আমি তাতেই খুশি। রুহি আর কিছু বলল না, চুপ করে রইল আর মনে মনে বলতে লাগলো, তোমাকে আমি কখনোই মাফ করব না। অন্তত পক্ষে তোর মতো কোনো ধর্ষককে কারো স্বামী হতেই পারে না। তোকে আমি ঘৃণা করি, শুধুমাত্র ঘৃণা। যতই ঘৃণা করো আমাকে, ভালো ঠিকই আমায় বাঁচতে হবে তোমাকে। রুহি ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে আবারও জানালার দিকে তাকালো, কিছুই বলল না। কিছুক্ষণ পর রোয়েন ড্রাইভিং করার সময় খেয়াল করলো রুহি ঘুমিয়ে পড়েছে। ওকে নিজের কাছে এনে এক হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ড্রাইভিং করার দিকে মন দিল। ওদের উদ্দেশ্য এখন যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছানো। সকাল 10টা বাজে আনুমানিক। তখন রুহির ঘুম ভেঙে গেল, আর যা দেখলো তা দেখার জন্য রুহি মোটেও প্রস্তুত ছিল না। রুহির ঘুম ভাঙার পর ও নিজেকে আবিষ্কার করলো একটা রুমে, কিন্তু এই রুমটা কার বা কাদের বাসায় আছে তাও বুঝতে পারল না। রুহি বিছানার সামনেই তাকাতেই দেখলো ওর অনেকগুলো ছবি দেওয়ালে টাঙানো। ও উঠে ছবিগুলো দেখতে লাগলো, কিন্তু এই ছবিগুলো ও তোলেনি।
তাহলে তুল্যকে? আর তার পাশেই ও দেখতে পেল রোয়েনের কয়েকটি ছবি। তারপর ও বুঝতে পারল এই কাজগুলো কার। এরই মধ্যে দরজায় কে যেন নক করে রুমের ভিতরে ঢুকলো। ও তাকিয়ে দেখলো রোয়েন ভিতরে আসছে আর এসেই ওকে বলল, কি তোমার তাহলে ঘুমটা ভাঙলো? হুম আসো, ফ্রেশ হয়ে নিচে আসো। হুম কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসতেও পারবো না। তুমি আমার থেকে কোনোদিনও স্ত্রীর অধিকার পাবে না। আর যা সেদিন করেছো, আর তারপরে তোমাকে আর আমার ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুমি কি চাও বলো, তাই হবে। আর সেদিনের জন্য পারলে আমায় মাফ করে দাও। আমি যা চাইবো তাই দিবে, তাই তো? দিব, বলো। আমি ডিভোর্স চাই। দাও আমাকে ডিভোর্স, নাহলে আমি তোমার ডিভোর্স দেবো। রোয়েনের রুহির কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু ও চায় না জোর করে ওকে ভালোবাসতে। ওর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রুহি নিজেই ওকে ভালোবাসবে। ও যেভাবে পারুক সেভাবেই রুহিকে নিজের করার চেষ্টা করবে। তাই ও রুহিকে বলতে লাগলো, ঠিক আছে দিব, কিন্তু তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, না হলে ডিভোর্সটা দেওয়া যাবে না। অনেক কষ্টে কান্না চাপিয়ে রোয়েন। ঠিক আছে, আমি আমার বাসায় যেতে চাই। আর এই বাসা কার? আমি এখানে থাকবো না। তা যেতে পারবে, কিন্তু একেবারের জন্য নয়, কিছুদিনের জন্য। কারণ আমাদের ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আর হ্যাঁ, তোমার মা বাবা আমাদের বাসায় কিছুক্ষণের মধ্যে আসছে, আর রেডি হয়ে নিচে আসো। আর হ্যাঁ, প্লিজ আমার মা বাবার সামনে একটু নর্মাল ব্যবহার করো, না হলে তাদের কষ্ট আর সম্মান নষ্ট হবে। আমার এই অনুরোধটা প্লিজ রাখো। ঠিক আছে। রুহি আর কিছু বলতে যাবে, এরই মধ্যে দরজায় কে যেন নক করলো। রুহি তাই থেমে গেল, আর কিছু বলল না। রোয়েন গিয়ে দরজা খুলে দিল, দেখলো ওর মা আসছে। দরজা খুলেই ও বলতে লাগলো, আরে মা, তুমি আসতে গেলে কেন? আমরা তো নিচে আসেছিলাম। তুই সর, একে তো মেয়েটাকে বিয়ে করলি না জানি, তার উপর আমাকে আবার জ্ঞান দিতে আসছিস। শর্ত? হ্যাঁ, ছেলের বউকে পেয়েছো না, তা এখন ছেলেই পর হয়ে গেছে। তাই হয়েছিস। তারপর ভিতরে ঢুকে মা রুহির কাছে গেল। রুহি রোয়েনের মাকে পা ধরে সালাম করলো। ওর মা রুহিকে বলতে লাগলো, থাক মা, আমাকে পা সালাম করতে হবে না। তুমি এখন থেকে আমার মেয়ে। মেয়ে কি মায়ের পা ধরে নাকি? আমার বুকে এসো। আন্টি। কি বললে তুমি আন্টি? একদম চলবে না, মা বলে ডাকো, ঠিক আছে? ঠিক আছে মা। এই তো আমার সোনা মেয়ে। এই রোয়েন, যা, তোর বাবা তোকে ডাকছে। যাচ্ছি। রোয়েন চলে যাওয়ার পর রোয়েনের মা রুহিকে বলতে লাগলো, মা, একটা সত্যি করে কথা বলবে? মা বলুন, কি জানতে চান? রোয়েন তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই তো? না মা, আমার ইচ্ছে দিয়ে আমার বিয়ে করেছি। থাক মা, মিথ্যে বলো না। আমি সব জানি। রোয়েনের বন্ধু আমাকে সব বলেছে। তুমি ওর ভার্সিটির ম্যাডাম, তাই না? রুহি এবার কেঁদেই দিল, কারণ এতক্ষণ পর মনে হলো ওর নিজের মার সাথেই ও কথা বলছে। রোয়েনের মা রুহিকে নিজের কাছে নিয়ে বলতে লাগলো, থাক মা, কেঁদো না। জানো, আমার ছেলেটা না একদম একরোখা, খুব রাগী। যেটা বলবে আর যেটাই চাইবে করে বা নিয়েই ছাড়বে। কিন্তু ওর মনটা না খুব ভালো। কোনোদিনও কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, এবং ওর রাগ উঠলে ওর কোনো দিকে খেয়াল থাকে না। ও একটু বেশিই রাগী, কিন্তু তবুও আমরা ওকে কিছু বলি না। কেন জানো? কেন? কারণ যখন ওর বাবার আর আমার বিয়ে হয়, তার অনেক বছর পরও আমার গর্ভে আসে। জানো, আল্লাহর কাছে অনেক কাদার পর ওর জন্ম হয়। তাই ওকে আজ পর্যন্ত কেউ কোনো দিন শাসন করিনি। আদর করতে করতে আজও এমন যে কাজ করবে তা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি তো এখন থেকে আমারও মা। আর মেয়ের কাছে কি মা কখনো মাফ চায় বলুন? তা এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে মা? জি মা, বলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আর হ্যাঁ, পারলে আমার পাগল ছেলেটাকে একটু ভালোবেসে, কারণ ও যে তোমায় ছাড়া মরে যাবে। বড্ড ভালোবাসে আমার ছেলেটা তোমায়। ওকে একটু মানুষ করে আর দেখবে, তাহলে ও তোমায় মাথায় করে রাখবে। আচ্ছা মা, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আর একটু পর তোমার মা বাবা আসবে।
ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসছি। তারপর রোয়েনের মা চলে গেল আর রুহি ভাবতে লাগলো ওর অবশেষে কষ্ট বোঝার জন্য একজন মানুষ হলো। তারপর ও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল আর এদিকে রোয়েনের বাবার কাছে গিয়ে কিছুক্ষণ বকা খেলো। আর ওর বাবা বলতে লাগলো, তোর থেকে আমরা এইসব আশা করিনি। একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিভাবে তুই ওকে জোর করে বিয়ে করলি? রোয়েন চুপ করে শুধু শুনছে। ওর বাবা আবারও বলতে লাগলো, আমি ওর বাবা মাকে বলে দিয়েছি, ওরা আসছে, ওদের সাথে কথা বলে তোদের আবার বিয়ে হবে। যা এখন তুই এখান থেকে। আর শোন, বৌমাকে নিয়ে আমার কাছে আয়। জি। রোয়েন ওর বাবার রুম থেকে বের হয়ে সোজা ওর রুমে চলে এলো। এসে দেখলো রুহি গোসল করে সদ্য বের হয়েছে আর আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ওর কীরকম একটা নেশা চেপে গেল। ও গিয়েই রুহির কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিতে লাগলো। রুহি টের পেয়ে দেখলো রোয়েন ওর কোমর জড়িয়ে ওর চুলের গন্ধ নিচ্ছে। রোয়েনের প্রত্যেকটা স্পর্শ ওকে পাগল করে দিচ্ছে। যেই রোয়েন ওকে ঘুরিয়ে কিস করতে যাবে অমনি রোয়েনকে ও ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল আর ঠাস ঠাস করে চড় মেরে দিল আর বলতে লাগলো, তোকে আমি আমাকে স্পর্শ করতে মানা করেছি না? বলেছি না আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে? কোনো অধিকার দিব না আমি তোমাকে। তারপরও কেন বারবার আমার কাছে আসিস? আর একবার যদি আমার কাছে আসিস তাহলে আমি নিজের জান দিয়ে দেব। একবার তুই আমার ইজ্জত নিয়ে স্বাদ মেটানি, ঠিক আছে নে এখন আবার মেটা। রুহি রেগে নিজের শাড়ির আঁচল ফেলে দিয়ে রোয়েন কিছু না বলে ওর শাড়ির আঁচল উঠিয়ে দিয়ে, সরি, মাফ করে দিও, তোমায় বাবা নিচে নিয়ে যেতে বলেছে, আসো। এই বলে রোয়েন নিজের চোখের জলটা মুছে ফেলে যাতে রুহি না দেখে। রোয়েনকে আজ পর্যন্ত কেউ গায়ে হাত তোলেনি আর রুহিকে যখন থেকে ভালোবাসার কথা বলেছে সেই থেকেই ও ওর হাতে চড় খেতে খেতেই আসছে। তারপর রোয়েনের পিছে পিছে রুহিও নিচে গেল আর বাবার সাথে কথা বলে ও রুহিও তাদের দুজনকেই পছন্দ হলো, শুধু রোয়েনকে ছাড়া। অতপর ওর খাবার টেবিলে গেল। রুহি দেখলো ওর সব পছন্দের সব খাবার টেবিলে সাজানো। ও অবাক হচ্ছে এই ভেবে যে ওর পছন্দের খাবার রোয়েনের মা কিভাবে জানলো। তখনই রোহিনের মা বলে উঠল, কি অবাক হচ্ছ? এই ভাবছো বুঝি আমরা কিভাবে জানলাম তোমার পছন্দের সব কিছু, তাই তো? তাহলে শোনো, রোয়েন বলেছে সব কিছু কালকে। রুহি হালকা একটু লজ্জা পেল আর রোয়েনের দিকে চেয়ে এক পলক দেখল। রোয়েন সে খাবার নিয়ে নাড়িয়ে যাচ্ছে নিচের দিকে চেয়ে। রুহি ভাবতে লাগলো এই মানুষটার আর ওর কত রূপ দেখা লাগবে। ও তাই ভেবে যাচ্ছে। রোয়েনের মার ডাকে হুঁশ ফিরল ওর আর সে বলতে লাগলো, খাও মা। সবাই খেয়ে নিজ নিজ রুমে চলে গেল আর রোয়েন সে চলে গেল ছাদে ওর প্রিয় সিগারেটটা নিয়ে। আর এদিকে রুহি রুমে ঢুকে সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো। এরই মধ্যে গিটারের শব্দ শুনে অনুসরণ করে উপরে ছাদের দিকে যেতে লাগলো। রোয়েন এক কোনায় বসে নিজ মনে গিটারের সুর তুলছে আর সিগারেট খাচ্ছে। কিছুক্ষণ পর পর টানছে আর তার শেষে গান ধরল। রোয়েন গান গেয়ে পাশে ফিরতেই দেখে রুহি চোখ বুজে গান শুনছে। ও উঠে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। রুহি কোনো গানের আওয়াজ না পেয়ে পাশে ফিরে তাকাতেই লজ্জা পায়, কারণ রোয়েন ওর দিকে একভাবে তাকিয়েছিল। আর ও সাথে সাথেই ওখান থেকে দৌড়ে নিচে চলে যায়। আর রুহির এভাবে লজ্জা পেয়ে চলে যাওয়াতে রোয়েন মুচকি হেসে নিচে চলে আসে। আর এরই মধ্যেই রুহির বাবা চলে আসে, কিন্তু নীল আসে না। আর রোয়েনের মা তাদের বসতে দিয়ে রুহি ও রোয়েনকে ডাকতে ওদের কাজের লোককে উপরে পাঠায়। তাদের কাজের লোক গিয়ে রোয়েনের রুমের সামনে নক করার সাথে সাথেই রুহি দরজা খুলে দেয়। আর তখন কাজের লোকটি রুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাবি, আপনাদের দুজনেরে আন্টি নিচে আইতে কইছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। তারপর কাজের লোক ওখান থেকে চলে আসে। আর রুহি এদিকে রোয়েনকে খুঁজতে লাগলো, কিন্তু ও তো রুমেই নেই। তারপরে ওর মনে পড়লো রোয়েন তো ছাদে। ওর সাথে সাথেই ছাদে চলে গেল আর দেখলো রোয়েন পকেটে দুহাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাশেই ওর পছন্দের সিগারেটটা রাখা। রুহি ভাবলো ওকে ডিস্টার্ব করবে না, কিন্তু
আবারও মনে পড়ল মা তো ওদের যেতে বলেছে নিচে, তাই ও দেরি না করে ওকে ডাক দিল। কিন্তু রোহিণীর কোনো সাড়া শব্দ না পেয়ে আবার একটু জোরেই ডাক দিল রুহি। তখনই রোহিণ বলল, হ্যাঁ বলো, কিছু বলবে? রুহির দিকে না তাকিয়ে আকাশের দিকে এক মনে তাকিয়ে রোহিণ, মা আমাদের নিচে যেতে বলেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। রুহি নিচে চলে গেল। আর তারপর রোহিণও কিছুক্ষণ ছাদে থেকে নিচে ওর রুমে চলে আসে। আর রুহি নিচে নামতেই দেখে ওর মা বাবা নিচে বসা। ওর মা বাবাকে দেখেই সোজা উপর থেকে নিচে নেমে এসেই ওর মা বাবাকে জড়িয়ে ধরে। ওর মা বাবাও রুহিকে জড়িয়ে ধরে। আর রুহি ওর বাবা মাকে জিজ্ঞেস করে তারা কেমন আছে। ওর বাবাই জবাব দেয়, যেমন দেখছিস তেমন আছি, তোকে ছাড়া কখনো ভালো ছিলাম নাকি আমরা? তুই বল। আর একবারও পালিয়ে বিয়ে করার আগে আমাদের কথা ভাবলি না? আমার মান সম্মানের কথা ভাবলি না কেন মা? আমাদের বললেই তো পারতি, আমরাই তোদের বিয়ের সব আয়োজন করে ভালো করে মতো বিয়ে দিতাম। সরি বাবা, আমাকে মাফ করে দাও। আরে এই দেখো, আমার পাগলি মাটা দেখি কাঁদছে। মা আমার কাঁদিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আর আমরা কি তোর উপর রাগ করে থাকতে পারি বল? তবু ঠিক বাচ্চাদের মতো করে রুহি, আচ্ছা মা, মাফ করে দিয়েছি, এবার তো খুশি? রুহি বাদে সবাই হেসে দিল রুহির এমন ব্যবহারে। আর রুহি এতে খানিকটা লজ্জাও পেল। অতঃপর রুহির বাবা রোহিণের বাবাকে বলতে লাগলো, বেআই সাহেব, তা ছেলে মেয়ে তো নিজেরাই বিয়েটা সেরে নিল, তা আমি ভাবছি কি আবার ওদের বিয়েটা খুব ভালোভাবে দিতে হবে। আপনারা কি বলেন? জি, আমরাও তো তাই ভাবতেছি। আমরা আপনার প্রস্তাবে রাজি। আচ্ছা, তাহলে ভালো একটা দিন দেখে ওদের আবার বিয়ে হবে। আচ্ছা বেআইন সাহেবা, তো জামাই বাবাজি কোথায়? জি বেআইন, ওকে তো রুহির সাথে নিচে আসতে বললাম। রুহিমা, ও কোথায়? জি মা, ওকে তো ডেকে আসছিলাম আসার সময়। ও বললো ও আসছে, কিন্তু এখনো আসলো না কেন তাই বুঝতে পারলাম না। দাঁড়ান, আমি দেখে আসছি। যেই বলে উঠতে যাবে সেই ও সিঁড়ির দিকে তাকিয়েই রইল। ওর এভাবে তাকিয়ে দেখা দেখে বাকিরা সবাইও সিঁড়ির দিকে তাকায়। আর সবাই তাকিয়ে দেখলো রোহিণ ব্ল্যাক পাঞ্জাবি, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো সোজা করে দাঁড়ানো আর ঠোঁটগুলো গোলাপি, জাস্ট দেখার মতো। এক কথায় হিরো। যে মেয়ে দেখবে সে প্রেমে পড়বেই। রুহি যে রোহিণের দিকে তাকিয়ে একভাবে চেয়ে আছে তা দেখে ওদের মা বাবা মুচকি মুচকি হাসছে। হঠাৎ রুহির খেয়াল হলো সবাই ওকে দেখে মুচকি মুচকি হাসছে। তা দেখেও লজ্জা পেয়ে গেল আর নিজেকে একটু সামলিয়ে বসে পড়লো মাথা নিচু করে। এরই মধ্যে রোহিণ ওদের কাছে চলে এলো আর এসে সালাম দিল। আর রুহির মা বাবা একসাথে বলল, মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা। আমার মেয়ের জন্য এতদিনে একটা সুযোগ্য ছেলে পেলাম। এরকম আরো অনেক কথাই হলো তাদের মাঝে এবং কিছুক্ষণ পর তারা চলে গেল। আর ওদের বিয়ে আবার ঠিক হলো 3 মাস পর হবে। ওরা চলে যাওয়ার পরই রাতের বেলা রুহি রোহিণের বাবা মাকে বলল, বাবা মা, আমার কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আসলে আমি আমার চাকরিটা করতে চাই, যদি তোমরা মত দাও। রোহিণের মা বাবা একসাথে হেসে দিয়ে বলল, আরে এটা তো ভালো কথা, আমরা রাজি আছি মা। আর তোমার যা দরকার তা সোজা বলে দিবে, ঠিক আছে? রুহি খুব খুশি হয়ে ওর শাশুড়িকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে। তারপর ও চলে যায় উপরে। দেখে রোহিণ ওর ছবির দিকে তাকিয়ে আছে আর ছবি দেখে নিজে নিজেই বলছে, রুহি জানো, তোমাকে না খুব ভালোবাসি, শুধু বোঝাতে পারে না। যদি তুমি বলো না নিজের জীবনটাও দিয়ে দিতে, কিন্তু আমি তা পারবো না। কেন জানো? ভালোবাসি তো তোমায়। আমি যদি নিজের জীবনটাই দিয়ে দিই তাহলে তোমার খেয়াল রাখবে কে? তোমাকে ভালোবাসবে কে? আমার মতো আর কেউ তোমায় পাগলের মতো ভালোবাসতে পারবে না। আর আমার জীবন কেন দেব না জানো? কারণ আমার জীবনটাই তো হলো তুমি। এগুলো সবই রোহিণের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। রুহির এ কথাগুলো শুনে খারাপও লাগলো, আবার ভালো, কিন্তু কেন লাগলো তাও জানে না। ওর চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে গেল। ও চোখে হাত দিয়ে দেখলো
ওর চোখে পানি, কিন্তু ও বুঝতে পারলো না কেন ওর চোখ দিয়ে পানি পড়লো। ওর চোখের পানি মুছে দরজায় নক করলো। রোয়েন নক করার আওয়াজ পেয়ে চোখের জল মুছে দরজা খুলে দিল। দেখলো রুহি দরজার সামনে দাঁড়ানো। ওকে ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল ও। তারপর রুহিকে বলতে লাগলো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। আর রুহি বলতে লাগলো, না থাক, খাটে শুয়ে পড়ো। রোয়েন রুহিকে থামিয়ে বলতে লাগলো, আমি চাই না তোমার পাশে শুতে, কারণ যদি আমার টাচ লাগে তোমার শরীরে আর তুমি সেই আগে নিজের ক্ষতি করো, আর এমনিতেই তো তুমি চলে যাবে, তাই মায়ার না বাড়ানোই ভালো। রুহি কিছু বলতে পারলো না। কি বলবে যে আসো, নিজের বউয়ের কাছে আসো, তাকে আদর করো। কিন্তু রুহি তো ওকে মেনেই নেয়নি। তাহলে কিভাবে কি সম্ভব? কোনোভাবেই এসব সম্ভব না। ও তো ওকে ধর্ষণ করেছে, ও তো ওকে ঘৃণা করে। কিন্তু রোয়েন ওর থেকে দূরে গেলে ওর খারাপ লাগার কথা না, ওর তো খুশি হওয়ার কথা। কেন খুশি হতে পারছে না? কেন খারাপ লাগছে ওর? এরই মধ্যে রোয়েন বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও শুয়ে পড়ো। এতে করেও ভাবনা চিন্তা চলে গেল, আর ও তারপর গিয়ে শুয়ে পড়ল। আর রোয়েনও, কিন্তু রুহি ঘুমোলেও রোয়েন ঘুমোয়নি। ও পুরো রাত সজাগ থেকে ওকে দেখতে রয়েছে, কিন্তু কখন রোয়েনও ঘুমিয়ে পড়েছে তা রোয়েন নিজেও জানে না। সকালে সূর্যের আলো রোয়েনের চোখে পড়তেই ওর ঘুম ভেঙে গেল। আর রুহির দিকে তাকিয়ে আছে আর ভাবছে, দুনিয়ার সকল মায়া মেয়েটির মুখে দিয়ে দিয়েছে। রুহির সেই মেয়ে যে ওর মনটা চুরি করেছে, যাকে ও একটু না খুব বেশি ভালোবাসে, কিন্তু মেয়েটা বুঝলই না ওর ভালোবাসা। এরই মাঝে রুহির ঘুম ভেঙে গেল। দেখে রোয়েন ওর থেকে দূরে দাঁড়িয়ে আছে, আর ও উঠে বসতেই ওকে বলল, শুভ সকাল। শুভ সকাল। ঘুম কেমন হলো? ভালো, তোমার? ভালো। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি পাশের রুম দিয়ে ফ্রেশ হয়ে আসি। অতঃপর রোয়েন অন্য রুমে এসে ফ্রেশ হয়ে একসাথে বের হলো, আর তারপর একসাথে নিচে নামলো। যখন সবাই বসে খাচ্ছিল তখন রোয়েনের বাবা বলতে লাগলো, রোয়েন, আজ থেকে তুই ভার্সিটি যাবি আর সাথে করে বৌমাকে নিয়ে যাবি। ওকে বাবা। রুহি বা তার শাশুড়ি কেউই কোনো কথা বলল না। খাওয়া শেষ হলে উপরে গিয়ে রোয়েন রুহিকে ওর কাপড় যে জায়গায় রাখা ওই জায়গায় দেখিয়ে দিল। তারপর রোয়েন ওই রুম দিয়ে বের হয়ে এলো, আর রেডি হয়ে যখন ওরা একে অপরের সামনে এলো, আশ্চর্যজনকভাবে দুজনেই দেখলো ওরা একই কালারের ড্রেস পরেছে। ওরা এই জিনিসে একটু অবাক হলেও রোয়েনকে দেখা যাচ্ছে ও মনে হয় এতে খুশি হয়েছে। এটা দেখে রুহি যে আবার ড্রেস পাল্টাতে যাবে তখনই ওর বাবা আসলো, আর ও যেতে পারলো না। তারপর বাবা ওদের কাছে এসে রোয়েনকে বলতে লাগলো, রুহিকে সাবধানে নিয়ে যাস। বলেই ওরা ওখান থেকে উঠে চলে আসে, আর রুহি রোয়েন গাড়িতে ওঠে। রোয়েন গাড়ি চালায় আর রুহি পাশে যেতে বসা, আর রুহি রোয়েনকে বলে ওঠে হঠাৎ, আমাদের ব্যাপারটা যেন ভার্সিটি কেউ না জানে। এটা বলার সাথে সাথেই রোয়েন গাড়ি থামিয়ে ফেলে। এতে রুহি খানিকটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, কি হলো, গাড়ি থামালে কেন? ভার্সিটি চলে এসেছি, নামো, গাড়িটা পার করে আসি আমি। ওকে। রুহি এই বলে নেমে দাঁড়ালো, আর রোয়েন গাড়ি পার করে রুহির কাছে আসলো। আর ওরা একসাথে গেটের ভিতরে ঢুকতেই সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন ওরা কোনো এলিয়েন দেখছে। রুহি হালকা ওদের দিকে তাকিয়ে না দেখার ভান করে ওখান থেকে চলে আসে আর সোজা অফিস রুমে চলে যায়। আর রোয়েন সোজা ওর বন্ধুদের কাছে আড্ডায় চলে যায়। ও ওর বন্ধুদের কাছে যেতেই ওর বন্ধুরা বলে ওঠে, কিরে মামা, কি চলতেছে? হ্যাঁ, কি চলতেছে মানে? মানে হইল যে তুই আর ম্যাডাম একসাথে এক গাড়িতে, তার উপর আবার এক কালারের ড্রেসে। কেমনে কি? ম্যাডাম কি তোর প্রস্তাবে রাজি নাকি? আরে না, এমনি কালার ম্যাচ হতে পারে না, এটা স্বাভাবিক। আর ম্যাম আমাদের কেমন যেন আত্মীয় হয়, তাই এখন থেকে আমাদের বাসায় কিছুদিন থাকবে আর আমার সাথেই আসবে। আর মামা, তাইলে তো ভালোই হইল, তুই একটু ভালো টাইম পাবি ম্যাডামের লাইন মারার। দেখি কি করা যায়। এর মাঝেই নীলা রোয়েনের সামনে এসে হাজির, আর রোয়েন ওকে দেখে পাশ কাটিয়ে
ওদের বন্ধুদের নিয়ে যাওয়া ধরলো। আর তখনই নীলা বলল, রোয়েন, আমার কথাটা একটু শোনো প্লিজ। রোয়েন দাঁড়ালো আর ওর দিকে ফিরে বলল, বলো। আসলে আমি ওই দিনের জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি যে কাউকে কোনোদিন জোর করে ভালোবাসা যায় না। আমাকে কি মাফ করা যায় না? তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। সত্যি আমায় ক্ষমা করেছো? তাহলে আমরা কি বন্ধু হতে পারি? হাত বাড়িয়ে দিয়ে নীলা। রোয়েন কিছুক্ষণ ভেবে বলল, ওকে। হাত মিলিয়ে। তখনই রুহি উপর দিয়ে ক্লাসের দিকে যাচ্ছিল। আরও দেখলো রোয়েন আর নীলা হেসে হেসে হাতে হাত মিলিয়ে কথা বলছে, যা দেখে রুহির কেন জানি খুব কষ্ট লাগলো। মনে হচ্ছিল ওর প্রিয় জিনিস কেউ খুব তাড়াতাড়ি করেই ওর থেকে কেড়ে নেবে। রুহি আর ওদিকে খেয়াল না করে সোজা ক্লাসে চলে আসে। আর রোয়েন আর নীলা কথা বলতে বলতে ক্লাসের দিকে আসা ধরল। আর ক্লাসের সামনে এসেই রুহির অনুমতি নিয়ে ওরা সবাই ভিতরে ঢুকলো। সামনে রোয়েন কোনো সিট না পেয়ে পিছে গিয়ে বসলো, আর ওর পাশে নীলাও বসলো, যা দেখে রুহির মেজাজ খুব গরম হয়ে গেল। রুহি ওর রাগটা কোনো রকম কন্ট্রোল করে ক্লাসে পড়ানোর দিকে মনোযোগ দিল, কিন্তু কিছুক্ষণ পরপরই ও রোয়েনের দিকে খেয়াল করছে। ও দেখলো আজ রোয়েন ওর দিকে একবারও তাকালো না, যাতে করে ও আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে রোয়েন আর নীলার কাছে চলে যায় আর ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু ওরা তো ওদের কাজ নিয়েই ব্যস্ত। রুহি যে ওদের সামনে এসে দাঁড়িয়ে আছে তার দিকে ওদের কোনো খেয়াল নেই। রুহি আর সহ্য করতে না পেরে একটু জোরেই চিৎকার দিয়ে বলে উঠল, স্টপ! সবাই কিছুটা ভয় পেয়ে রুহির দিকে তাকায়, আর নীলা তো বেচারি ভয় পেয়ে রোয়েনকে জড়িয়ে ধরে। আর রোয়েন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে একবার রুহির দিকে আর একবার নীলার দিকে তাকায়। ও রুহির দিকে তাকিয়ে দেখে ওর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আর গাল দুটো লাল হয়ে গেছে। আর নীলার দিকে তাকিয়ে দেখে ও ওকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, ছাড়ার নামই নেই। রোয়েন নীলাকে একটু জোরে ধাক্কা দিয়েই ছাড়িয়ে নেয়, আর নীলা একটু লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিচে তাকায়। ঢং দেখলে বাঁচি না। ঢং কেমনি এটা দেখায় এইটাই বুঝি না। যাই হোক, গল্পে আসা যাক। রুহি ওদের বলতে শুরু করে, এই দাঁড়াও তোমরা। সাথে সাথে ওরা দুজনেই দাঁড়িয়ে গেল। আর রুহি বলতে লাগলো, এই মেয়ে, লজ্জা শরম নেই? ক্লাসের মধ্যে এসব কি? হ্যাঁ, ক্লাস করতে আসো না প্রেম করতে? কোনটা? এত ছেলেদের জড়িয়ে ধরার স্বভাব কেন? ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে থাকতে পারো না? আর রোয়েন, তুমি কি ক্লাস করতে আসো না? ক্লাসে এইসব করতে আসো? হ্যাঁ? নীলা আর রোয়েন বলে উঠল, সরি ম্যাম, আর হবে না। রাখো তোমাদের সরি। এখনই বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে দুইজনই। ওদের আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে রোয়েনকে একদম এক মাথায় আর নীলার এক মাথায় দাঁড় করিয়ে দিল। তারপর রুহি ক্লাসে চলে আসে। আর ক্লাস করতে ভালো না লাগায় ও ওদের পড়া দিয়ে সোজা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আর অফিসে কক্ষে এসে ভাবতে থাকে, আমি তো ভালোবাসি না, তাহলে আমি কেন ওর পাশে অন্য একটা মেয়েকে সহ্য করতে পারি না? না, আমার ওর থেকে দূরে দূরেই থাকতে হবে। রুহি মনে মনে এই কথাগুলো চিন্তা করলো। আর এদিকে রোয়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, ইয়েস, রুহি আমায় আস্তে আস্তে করে ভালোবাসা শুরু করেছে। এখন শুধু আমার প্ল্যান মতো কাজ করতে পারলেই হলো। আর এরই মাঝখানে সব ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই রুহি একাই বাসায় চলে যায়। আর রোয়েন বের হয়েই রুহিকে কল দেয়, কিন্তু ও না ধরে SMS দিয়েই বলে দেয় ও বাসায় চলে গেছে, ও যেন চলে আসে। আর কল কাটতেই নীলা ওর সামনে আসে আর আবারও সরি বললেই ক্লাসের কাহিনীর জন্য। রোয়েন বলে কোনো ব্যাপার না। নীলা রোয়েনের কাছে ওর নাম্বার চাই, আর রোয়েন ওর নাম্বার দিয়ে দেয়। তারা একে অপরকে বাই দিয়ে ওখান থেকে চলে আসে। আর রোয়েন বাসায় এসেই ফ্রেশ হয়ে খেয়ে উপরের রুমে চলে যায়। এরই মাঝে রুহির সাথে ও একটা কথাও বলেনি। ও ক্লান্ত থাকায় বিছানায় শোয়ার পরেই ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর যখন রুহি উপরে আসে তখনও দেখতে পাই রোয়েনের কল বাজছে, কিন্তু ও পিক করলো না। তারপরে বারবার কল বাজার জন্য ও যেই ওর মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো, নীলার নাম্বার আর আরও ওর নাম্বারের উপর ওর নাম দেখে রুহির মেজাজ 440 ডিগ্রিতে উঠে গেল।
ও আর ওখানে না থেকে ওখান থেকে চলে গেল সোজা ছাদে। আর এসেই ভাবতে লাগলো, আমি কেন ওর কথা ভাবছি? কেন ও কারোর সাথে কথা বললে আমি কেন সহ্য করতে পারছি না? আমার সাথে কেন এমনটা হচ্ছে? কেন? না, আমি আর ওর দিকে কোনো খেয়াল দেবো না। ওকে আমি শুধু ঘৃণা করি, শুধু শুধু ঘৃণা। আর রোয়েনের বিকেলের দিকে ঘুম ভাঙে আর উঠে ফ্রেশ হয়ে মোবাইলে হাত নিতেই দেখে নীলার অনেকগুলো মিসড কল। আর ওর সাথে সাথেই ব্যাক করে আর ছাদে চলে যায়, কারণ ও জানে রুহি এখন ছাদেই থাকবে আর ওর সামনে ওকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে। তাই তাড়াতাড়ি করে ছাদের দিকে পা বাড়ায় আর উপরে উঠেই দেখে রুহি ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। বাতাসে ওর চুলগুলো এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস করলো না, কারণ যদিও ওকে টাচ করে তাহলে ও নিজেই ক্ষতি করবে এই ভয়ে। অতঃপর আর কিছু না ভেবে নীলাকে কল করলো আর রুহিকে শুনিয়ে শুনিয়ে অনেক কথা বলতে লাগলো। রুহি আর না শুনতে পেরে রোয়েনের দিকে রাগি একটা লুক দিয়ে ওখান থেকে নিচে চলে আসলো। রোয়েন ওর চলে যাওয়া দেখে নিজে নিজে হেসে ফেললো আর বলতে লাগলো, ভালো তো অবশ্যই বাসবে, শুধু আমায়, তার জন্য শুধু একটু অপেক্ষা করতে হবে। এভাবেই চলতে রয়েছে। ওদের বিয়ের 2 মাসের বেশি হয়ে এসেছে আর এরই মাঝে রুহি ও রোয়েনকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু ও রোয়েনকে এখন ওর মনের কথা জানাতে পারেনি। এর মাঝেই হঠাৎ একদিন রুহি নীলের সাথে দেখা হয়ে যায় আর ওরা একটা কফি হাউসে যায় আর কথা বলতে থাকে। আর রোয়েনও একটা কাজে ওর বন্ধুদের সাথে ওই জায়গায় যায় আর দেখে রুহির হাত নীল ধরে আছে। আর তা রোহিন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ওদের সামনে গিয়ে দাঁড়ায় আর সাথে সাথেই নীল রুহির হাত ছেড়ে দেয় আর রুহি ওর হাত ছোটার পরপরই উঠে দাঁড়ায় আর বলে, রোহন তুমি এখানে? কেন, এসে কি ভুল করলাম নাকি? তোমাদের মধুর সময় নষ্ট করে দিলাম, তাই না? দেখো রোহন, তুমি ভুল বুঝছো আমাকে। তুমি যে ভাবছো এখানে তেমন কিছুই হয় নাই। চুপ, একদম চুপ। তোমায় আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসাটাই বুঝলে না। তোমাকে কতই না ভালোবেসেছিলাম। কেন করলে এমনটা? কেন? আসলে তোমার মতো মেয়েরা আমার ভালোবাসার যোগ্যই না। রুহি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাগে রোয়েনের গালে বসিয়ে দিল চড়, 2টা থাপ্পড় আর বলতে লাগলো, আমি আরেকজনের সাথে কথা বললেই দোষ, আর তুমি যখন নীলার সাথে সারাদিন ঘুরে বেড়াও, কথা বলো, তখন কই? তখন তো আর আমি তোমায় কিছু বলি না। তাহলে আমার বিষয়ে তুমি কেন নাক গলাবে? তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। চলে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, নিচের দিকে চেয়ে আর কখনো আমার এই চেহারা তোমায় দেখাবো না। পারলে মাফ করে দিও। এই বলে রোয়েন ওখান থেকে চলে আসে আর ওখান থেকে বের হয়ে সোজা গাড়ি নিয়ে ফুল স্পিডে বাসার দিকে চলে যায়। আর এদিকে ওকে কথাগুলো রাগের মাথায় বলে নিজে নিজেই কথাগুলো ভেবে কেঁদে দেয়। আর একটা সময় ও মাথা ঘুরিয়ে পড়ে যায়। নীল তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে নিয়ে যাওয়ার পর রুহিকে ডক্টর চেক আপ করার পর নীলকে ডক্টর যা বলল তা শোনার জন্য নীল মোটেও প্রস্তুত ছিল না। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ডক্টরের কথা শুনে ওর পৃথিবী যেন থমকে গেল। আর ও আবারও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলো, ডাক্তার আপনি কি সত্যি বলছেন? এটাই সত্যি। আপনি তাহলে রিপোর্ট চেক করতে পারেন। রিপোর্টের ফাইলটা সামনে দিয়ে নীল ফাইলটা দেখে ওর নাক মুখ পুরো লাল হয়ে গেছে। ও ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা উঠে চলে যায়। আর এদিকে রোয়েন বাসায় এসে সব ভাঙচুর করা শুরু করে দেয়। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ও ওর হাত কেটে ফেলে। প্রচুর রক্ত ঝরতেছিল, কিন্তু ও আর থামেনি ভাঙচুর করা থেকে। আর ওকে ওর বাবা মাও থামাতে পারেনি এসব করা থেকে। সবাই খুব ভয় পেয়ে গেছে ওর এই কর্মকাণ্ডে। ও ওর রুমের দরজা আটকে কিছু একটা করলো আর তারপরই রুমের দরজা খুলে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তা কাউকেই বলল না। ও বাসা দিয়ে বের হয়ে ওর একটা বন্ধুকে কল করে ওর সাথে দেখা করার জন্য বলল, কিন্তু ওর বন্ধুটা ঢাকার বাইরে থাকায় ও সেখানে যাওয়ার জন্য রেডি হলো আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। আর এদিকে রুহির জ্ঞান ফেরার পর ও নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। ও উঠতেই নার্স ডক্টরকে নিয়ে এলো আর এসেই ডক্টর বলতে লাগলো,
তাহলে আপনার জ্ঞান ফিরলো? হুম, কিন্তু আমার কি হয়েছিল? আরে আমি তো বলতেই ভুলে গেছি, আপনি মা হতে চলেছেন। কংগ্রাচুলেশন। কি সত্যি ডাক্তার? খুশিতে রুহির চোখে পানি চলে এলো। আপনি এখন সুস্থ, বাসায় যেতে পারেন। আর এই প্রেসক্রিপশনে যা যা লেখা আছে সেই অনুযায়ী চলবেন। আর প্রতি মাসে একবার চেক আপ করে যাবেন। ধন্যবাদ ডাক্তার আপনাকে। কিন্তু আমাকে এখানে কে নিয়ে এসেছে? নীল নামের একটা ছেলে, কিন্তু আপনি মা হওয়ার কথা বলার সাথে সাথে উনি কোথায় চলে গেলেন তা আমি জানি না। ও আচ্ছা ডক্টর, আমি তাহলে আসি। ওকে। হসপিটাল থেকে বের হয়ে নীলকে রুহি কল করলো, কিন্তু ওর ফোন সুইচ অফ। তারপর ওকে আর ফোন না দিয়ে রোয়েনকে কল করতে থাকে, কিন্তু যতবারই ওকে ফোন দিতেছে ততবারই ও বিরক্ত হয়ে যাচ্ছে। আর ও টেনশন বেড়ে যাচ্ছে, কারণ রোয়েন ফোন পিক করছে না। এই রকম করতে করতে একটা সময়ও বাসায় চলে আসে, আর এসেই সবাইকে সামনে আর সাথে সাথেই ওর মা বাবাকে, মানে ওর শ্বশুর আর শাশুড়িকে বলে, মা, একটা খুশির সংবাদ আছে। ওরা বলে, মা, আপনারা দাদা দিদি হতে যাচ্ছেন। কি সত্যি? সবাই খুশি হয়। আর তারপরে রুহি এটাও বলা শুরু করে, মা রোয়েন কোথায়? সবাই চুপ করে আছে দেখে আবার বলতে লাগলো, কি হলো মা, রোয়েন কোথায়? তারপর রোয়েনের মা ওকে সব বলল আর কেঁদে দিল। আর তার সাথে রুহিও মনে পড়ল কেন রোয়েন এমন করলো, শুধুমাত্র ওর জন্যই এমনটা হলো। রুহি কেঁদে ফেলল আর সোজা উপরে দৌড়ে চলে গেল। আর গিয়েই দেখতে পেল যে পুরো রুমের আসবাবপত্র একদম ভেঙে চুরমার করা। আর টেবিলের দিকে তাকাতেই ও দেখতে পেল একটা ডায়েরি রাখা, আর তার সাথে একটা চিঠিও রাখা। ও ওই চিঠিটা আর ডায়েরিটা নিল আর খুলে দেখলো চিঠিটা। তাদের লেখা ছিল এই যে, প্রিয় রুহি, প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি যা এতদিন করেছি তার জন্য। জানো, জীবনে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত, শুধুমাত্র অপেক্ষায় ছিলাম কবে তোমার দেখা পাবো। কারণ কি জানো, তোমার মতনই কাউকে সবসময় চাইতাম আর পেয়েও গেলাম, কিন্তু আমার কপাল দেখো, পেয়েও হারিয়ে ফেললাম। যাই হোক, আমার কথা আর নাইবা বলি, তুমি চেয়েছিলে না যে আমি তোমার ডিভোর্স দিই? একটা কাজ করো, আমার টেবিলের ড্রয়ারটা খোলো, দেখবে তাতে একটা বক্স আছে। রুহি রোয়েনের কথা মতো তাই করলো, কিন্তু একটু অবাক হলো না। দাঁড়ান, বলছি কেন অবাক হলো না। ও আবারও পড়তে লাগলো। কি অবাক হচ্ছ? জানি অবাক হওয়ারই কথা, কারণ এটা আমি ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, তোমার হাতে যে ডায়েরিটা আছে ওটা খুলে দেখলেই সব উত্তর পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি পেপারটা সাইন করতে পারিনি, কারণ কি জানো, ভালোবাসি তোমাকে অনেক, পারলে আমায় মাফ করে দিও। আর হ্যাঁ, তোমায় ছেড়ে, এই শহর ছেড়ে বহু দূরে চলে যাচ্ছি, যাতে আমার ছায়াও তোমার আশেপাশে না পড়ে। ভালো থেকো, আর কখনো আমার অধিকারের দাবি করব না। তুমি নিজের মতো করে তোমার দুনিয়া কষ্ট করে সাজিয়ে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো, ভালোবাসা, ইতি, তোমার না হওয়া স্বামী। রুহি চিঠিটা পড়েই বসে পড়ে কাঁদতে কাঁদতে, আর বলতে থাকে জোরে চিৎকার করতে করতে, রোয়েন, আমি তোমায় ভালোবাসি। কেন চলে গেলে আমায় ছেড়ে? আমি যে তোমায় ছাড়া বাঁচবো না। এমনটা করলে তুমি? আমার কথা একবারও ভাবলে না? রাগের মাথায় কি না কি বলেছি তার জন্য তুমি আমায় ছেড়ে চলে যাবে? কেন 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 রোয়েন, তুমি কেন আমায় একা করে চলে গেলে? কেন? কান্না করতে আছে রুহি, ওর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। এর মধ্যেই ওর হাতে থাকে ওর কতগুলো ছবি, আর কানের দুল, নূপুর, আর ওর হারিয়ে যাওয়া ওড়নাটা পাশে রেখেই তাড়াতাড়ি ডায়েরিটা হাতে নিল আর পড়তে লাগলো। আজ সব বন্ধুরা মিলে কক্সবাজার যাচ্ছি। অনেক দিনের প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি, কিন্তু আজ যাব। তাই সবাই প্ল্যান করলাম লং জার্নি করতে করতে যাব, মেইন বাইক ড্রাইভ করে যাব। তাই যা ভাবলাম সেই মতনই সবাই রওনা হলাম। আমরা মোট 8 জন, আর আমাদের সবার কাছে বাইক আছে, কিন্তু আমরা 8টা বাইক না নিয়ে 4টা বাইক নিলাম। আর সবাই রাতের দিক দিয়ে বাইক নিয়ে বের হব ঠিক করলাম। রাত 8টা। দোস্ত, কই তুই? আমরা সবাই তোর বাসার সামনে। আর রিহান কই? তোরা তাড়াতাড়ি করে চলে আয়। আমরা দুজনই একসাথে আছি, দাঁড়া আমরা আসি। ওকে। ওই রিহান ভাই, চল, আমাদের এখন যা লাগবে ওরা নিচে অপেক্ষা করছে।
চল, আমি রেডি। হয়তো ভাবছেন রিহানকে, তাই না? ওকে, বলবো, কিন্তু একটু ওয়েট করতে হবে, না হলে যে জানতে পারবেন না। ওকে চল। রোয়েন আর রিহান এক কালারের ড্রেস পরেছে, দুইজনকেই পুরো অসাধারণ লাগতেছে। ওদের দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে সব, শিওর। তাহলে ভাই, আমাদের কি হইব যদি সব মাইয়া ওদের লাইকা পাগল হইয়া যায়? চিন্তার বিষয়। ওরা নিচে দুইজন এক বাইকে উঠে রওনা হলো। ওদের বন্ধুরা বলে উঠল, ভাই তোরা সব সময় একরকম ভাবে, মানে তুই যা পড়িস রিহানও তাই পড়ে, আর রিহান যা পড়ে তুইও তাই পড়িস, কেন ভাই? তোরা বুঝবি না, এখন বেশি কথা না বলে চল। তারপর ওরা সবাই রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। ওরা 10 ঘন্টার মধ্যেই ওদের গন্তব্যে পৌঁছে গেল। ওরা নেমেই একটা হোটেল বুক করলো থাকার জন্য। ওরা ওখানে 3 দিন থাকবে, তাই 3 দিনের জন্য রুমগুলো বুক করে নিল। তারপর ওরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সি বিচে চলে গেল। আর ওখানে গিয়ে সবাই মজা মাস্তি করা শুরু করে দিল। হঠাৎই রোয়েন সামনে তাকাতেই যেন থমকে গেল কিছুক্ষণের জন্য। আরও সবাই থেকে একটু দূরে গিয়ে দেখতে লাগলো। কি দেখতে লাগলো জানেন? তাহলে শুনুন। ও যা দেখে থমকে গিয়েছিল সে হলো রুহি। ওর প্রথম ও শেষ ভালোবাসা। রুহি ওর মা বাবার সাথে কক্সবাজারে আসছে ঘুরতে, আর পরে ওদের সাথেই পানিতে নেমে মজা করছে। আর তখনই রোয়েনের চোখে ও পড়ল, কিন্তু রুহি ওকে খেয়াল করেনি যে ওকে কেউ দেখছে। কিন্তু হঠাৎই রুহি ওর মা বাবার সাথে উঠে চলে গেল। আর রোয়েন ওর সাথে কথা বলার জন্য যেই সামনে যাবে, কিন্তু ততক্ষণে ও চলে গিয়েছিল। রোয়েন সামনে এগিয়ে গিয়ে একজোড়া নূপুর পেল। তারপর ও মুচকি হেসে নূপুর জোড়া পকেটে ঢুকিয়ে নিল। আর তারপর ওর বন্ধুদের কাছে চলে এলো। আর আরও কিছুক্ষণ মজা মাস্তি করে ওরা চলে গেল হোস্টেলে। রাতের বেলা। রুহির রাতের বেলা আকাশের নিচে প্লাস পানির কাছাকাছি জায়গায় একা থাকতে খুব ভালো লাগে। তাই ও আর দেরি না করে কাউকে না জানিয়ে বিচে চলে আসে। আর হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে বসে, যেখানে সচরাচর কোনো মানুষ আশেপাশে না। ও বসে বসে আকাশের তারা গুনছিল, আর ওর কাছে সব কিছু খুব দারুণ লাগছিল। আর অন্যদিকে রোয়েনের কিছু ভালো লাগছিল না। দেখেই ও উঠে হোটেল থেকে নেমে বিচের দিকে যাচ্ছে, কিন্তু কেন জানি একটা জায়গায় ওর পা না চাইতেও থেমে যায়। ওর মন ঠিকই যেতে চাইছে, তাই রোয়েন ওদিকে যাওয়া শুরু করলো। আর রুহি কিছুক্ষণ বসে থাকতেই ওখানে কিছু খারাপ লোক এসে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করলে ও কোনো রকমভাবে দৌড়ে পালাতে থাকে ওখান থেকে। আর সেদিকেই রোয়েন যাচ্ছে। এরই মধ্যে রোয়েনের কাছে যেতেই একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই। আর একটু সামনে যেতেই কেউ এসে ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ সাহায্য করুন আমায়। রোয়েন চাঁদের আলোয় ওর ফর্সা মুখটা দেখলো, আর ও দেখলো ও ভয় পেয়েছে খুব, যার কারণে রীতিমতো কাঁপছে। ও রুহিকে বলতে লাগলো, দেখেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার কিছুই হবে না, আমি আছি তো নাকি? রুহি কিছু বলছে না, শুধু রোয়েনের দিকে একবার তাকালো আর তাকিয়েই থমকে গেল। কারণ রোয়েনকে এই রাতের বেলা অনেক সুন্দরী লাগছে। আর তার কাছে ও মুখে একটা মাস্ক পরেছিল, যার কারণে ওর চেহারাও দেখতে না পেল। ওর 6 প্যাক বডি, রাগান্বিত চোখ, খাড়া খাড়া চুল, সব মিলিয়ে পুরোই জোশ লাগছিল, এবং তার সাথে ভয়ানক। এরই মধ্যেই ওই লোকগুলো ওর সামনে এসে পড়ে আর বলতে থাকে, কি রোমিও, জুলিয়েটকে তো অনেকক্ষণ জড়িয়ে ধরলো, এখন এদিকেও তো একটু দাও, আমরাও তো ওকে একটু জড়িয়ে ধরি, বলে ওরা হাসতে লাগলো। রোয়েনের রাগে গা জ্বালা শুরু করলো, আর তার সাথে ওর হাত মুষ্টিবদ্ধ করলো। আর ওদের লিডার ওদের একজনকে বলতে লাগলো, যা, মেয়েটাকে নিয়ে আয়। রোয়েন রুহিকে পিছে সরিয়ে দিয়ে রুহির সামনে দাঁড়ালো। আর ওরা আসতেই এক ঘুষি, সাথে সাথে যেটা এসেছিল ওটা ওখানেই শেষ। এটা দেখে ওরা ভয় পেয়ে গেল, আর সাথেই ওরা নিজেদের পকেট থেকে চাকু বের করে ওর দিকে দৌড়ে এলো। আর রোয়েন ও এক একটা ধরে ধরে মারতে লাগলো, কিন্তু ওদের লিডারটা রোয়েনকে একটা চাকুর আঘাত দিতে সক্ষম হয়েছিল, যার কারণে ওর প্রচুর রক্ত পড়া শুরু হয়ে গেল।
তারপর ও ওদের মারতে মারতে আধমরা করে ফেললো। রুহি তাড়াতাড়ি গিয়ে ওদের থামালো আর বলতে লাগলো, ছাড়ুন, ওরা মরে যাবে। আর ওর হাতের দিকে খেয়াল করতেই দেখে ওর হাত প্রচুর রক্ত ঝরছে। ও তাড়াতাড়ি করে ওর হাতের ওড়নাটা বেঁধে দিল। তখন রক্ত পড়া থামলো। আর পরে ওরা হালকা পাতলা কথা বলতে বলতে রুহির হোটেলের সামনে চলে এলো। ওকে বিদায় দিয়েই রোয়েন সোজা ওর হোটেল রুমে চলে এলো। ও এসেই পড়ল রিহানের সামনে। শালাই সামনেই বসে আছে। ওকে জিজ্ঞেস করছে, তুই এত রাতে গিয়েছিলি কই? এই তো সামনে, কিন্তু তুই না ঘুমিয়েছিলি, উঠলি কখন? এই একটু আগে, আর তার মধ্যেই তুই চলে এলি। এইটা বলেই রিহান রোয়েনের হাতের দিকে তাকাতেই লক্ষ্য করলো ওর হাতে ওড়না পেঁচানো আর তাতে রক্ত লাগা। কিন্তু রোয়েনকে খুব স্বাভাবিক লাগছে। আর তার উপর ও রোয়েনের কাছে যেতেই দেখতে পেল ওর বুক পকেটে একটা মেয়েদের কানের দুল লাগানো। ওর কাছে যেই রোয়েনের বুকের সাথে লাগানো দুলটা হাতে নিল আর বলতে লাগলো, এই দুলটা। আর ওর হাতটা ঝাঁকিয়ে ধরে বলল, এইসব কি, আমাকে তাড়াতাড়ি বল। একটু রেগে গিয়ে, কারণ রিহান রোয়েনের কোনো ক্ষতি দেখলো বা শুনলে ওর মাথা ঠিক থাকে না। ও আবার রোয়েনের চেয়েও মারাত্মক রাগী, যা টোটালি বলার বাহিরে। অতপর রোয়েন ওকে সব বলল, প্রথম থেকে যা যা হয়েছিল। রিহান ওর হাতে কানের দুলটা দিয়ে বলতে লাগলো, ওরে শালা, একদিনে এত কিছু করে ফেললি অথচ আমিই জানি না। এই বলে ওকে মারতে লাগলো। আরে ভাই, সরি। ওকে যা, কাল তোকে দেখা করাবো ওর সাথে। ওকে, মার থামিয়ে ওকে যা, ডান। দেখি আমার ভাইটা কার প্রেমে একদিনেই এত পরিমাণ হাবুডুবু খাচ্ছে। ওকে, ফ্রেশ হয়ে ঘুমবো। ওকে। রোয়েন ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ল। আর তারপরই ওরা পরের দিন সকালে উঠে নাস্তা করে দুইজন বের হয়ে গেল। আর ওদের সবাইকে বলে গেল যে ওদের সাথে ওরা দুইজন রাতে দেখা করবে। তারপর ওরা বেরিয়ে গিয়ে রুহির হোটেলের সামনে গিয়ে থামলো। ওরা গিয়ে রুহির নাম ধরে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করতে সে বলল, ওরা চলে গেছে। রোহিনের যেন মাথায় কাজ করা বন্ধ করে দিচ্ছে। তবুও জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, তারা ফিরে গেছে কোথায় তা বলতে পারবেন? অবশ্যই। তারা ঢাকায় ফিরে গেছে, কিন্তু কোথায় গেছে আমরা জানি না। ওকে, ধন্যবাদ আপনাকে। এটা বলে ওরা দুইজন ওখান থেকে চলে গেল। আর বের হয়ে রোহিন রিহানকে বলে, ভাই, আমি কালকেই ঢাকা যেতে চাই, তুই ওদের সাথে থাক, আমার চোখে লাগবেই। ওকে, তুই আজই যা, আমরা পরের দিন আসছি। ওকে। রিহান ওর মনের অবস্থা বুঝতে পেরে এই কথাগুলো বলল আর বলল, আমরা দুইজন আমার ভাবিকে একসাথে। ওকে, আর খুঁজে তোর কাছে এনে দিব। এখন একটু হাসতে থাক ভাই, প্লিজ। রোহিন একটা মুচকি হাসি দিল। দ্যাটস লাইক আ গুড বয়। রোয়েন বাইক না নিয়ে ওখান থেকে চলে গেল আর বলে গেল রিহানকে বাইকটা নিয়ে আসার জন্য। রোয়েন ঢাকাতে ব্যাক করেই রুহিকে সারা ঢাকা খুঁজতে থাকে, কিন্তু পায় না। আর ওর সাথে রিহানও মিলে খোঁজে, কিন্তু কেউই পায় না রুহিকে খুঁজে। আর হঠাৎই রিহানের থাইল্যান্ডে কিছু কাজের জন্য যাওয়া পড়ে। আর তারপরে রুহির সাথে ওর আবারও দেখা হয় ভার্সিটিতে। ও যখন ওকে দেখে তখন ওর খুশিতে চোখে পানি এসে গিয়েছিল। আর তারপরই তো ওকে যা যা বলে আর সবই ওই ডায়েরিতে লেখা ছিল। রুহি ডায়েরিটা পড়ে এখন আগের চাইতে একটু না, অনেক বেশি জোরে কেঁদে দিল আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও রোহিন, মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমায় এতটা ভালোবাসো। ডায়েরিটা আর রোহিনের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরই মধ্যে রুহির ফোনে আননোন একটা নাম্বার দিয়ে কল আসলো। ও কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কে? না, আমি আসছি। এই বলেই ও সোজা বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে কোনো এক জায়গায় যাওয়া ধরল। রুহি কিছুক্ষণের মধ্যেই ফোনে বলা জায়গায় চলে আসে। আর যাওয়ার পরই কিছু লোক এসে ওকে ভিতরে নিয়ে গেল। রুহি ভিতরে ঢুকতেই দেখতে পেল একটা লোক উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ও সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার রোহিন কোথায় বলুন, ও কোথায়? বলবো, আগে আমাকে তো দেখো। এই বলেই লোকটি পিছনে ফিরল। রুহি লোকটিকে দেখেই চমকে উঠল আর বলতে লাগলো, নীল, তুমি তুমি এখানে? তুমি আমার রোহিনকে কিডন্যাপ করেছো? কুল বেবি কুল। কেন করেছি জানতে চাইলে না? শুধু এইটাই বললা কেন করলাম? বলো কেন করেছো? তাহলে শোনো,
আমিও তোমায় ভালোবাসি। যেদিন তোমায় বলবো আমি তোমায় ভালোবাসি, কিন্তু ওই দিন রোয়েন তোমায় কিডন্যাপ করে আর আমার বলা হয়ে ওঠে না। যেন বড্ড বেশি ভালোবাসি তোমায়। তারপরও ভেবেছিলাম তুমি হয়তোবা রোয়েনের সাথে থাকবে না, কিন্তু তার মাঝেই তোমার পেটে রোয়েনের এই বাচ্চাটা চলে আসে আর আমার ইচ্ছা পূর্ণ হয় না। তাই ভাবলাম রোয়েনকেই সরিয়ে দিব, সাথে তোমাদের বাচ্চাটাও ফ্রিতে পরপারে যাবে। তা তুই কোনোদিনও পারবি না। আমার রোয়েন তোকে তা কোনোদিনও করতে দেবে না। আরে বেবি, কুল কুল, আগে তোমার রোয়েন নিজেকে তো বাঁচাক, তারপর না হয় তোমাদের বাঁচাক। ওই রোয়েনকে নিয়ে আয়। সামনে গিয়ে কলার ধরে ঝাঁকা দিয়ে বলতে লাগলো। কিছুক্ষণ পর রোয়েনকে রুহির সামনে নিয়ে এলো। রুহি দেখতে পেল রোয়েন পুরোপুরি রক্তাক্ত অবস্থায় আছে আর সাথে অজ্ঞান অবস্থায় চেয়ারে বাঁধা। নীল রুহিকে বলতে লাগলো, যদি আমাকে কালকের মধ্যে বিয়ে করতে রাজি না হও তাহলে ওকে আর তোমার পেটের বাচ্চাকে আমি মেরে ফেলবো। এখন বাকিটা তোমার ইচ্ছা, কি করবে তা কালকে আমায় জানিও। রুহি কিছু বলল না, শুধু কেঁদেই যাচ্ছে। এই ওদের আটকে রেখে দে। নীলের কথাগুলো শুনে ওর লোকেরা তাই করলো। রুহি ভাবতে লাগলো কি করবে ও, কিছুই বুঝতে পারছে না ও। অবশেষে ওর সিদ্ধান্ত নিল ওর যাই হোক তবুও ওর রোয়েনকে আর বেবিকে বাঁচাবে। তাতে যদি ওর নীলকে বিয়ে করা লাগে ও তাই করবে। পরের দিন নীল রুহির কাছে আসলো আর এসে বলতে লাগলো, তা ম্যাডাম কি সিদ্ধান্ত নিলেন বলুন, আমি একটু শুনি। আমি রাজি। সত্যি? ওকে, তাহলে আমি বিয়ের সব কিছু ঠিক করছি। নীল এই বলে যাওয়া ধরলে রুহি ডাক দেয় ওকে। ও ফিরে তাকাই আর রুহি বলতে থাকে, আমার কিছু শর্ত আছে। বলো। তুমি রোহনকে কিছু করবে না, আর তার সাথে আমি বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাই, প্লিজ। রুহি হাত জোর করে ওকে এই বলে নীল চলে গেল। নীল গিয়ে সব কিছু রেডি করছে আর এদিকে রুহি কেঁদেই যাচ্ছে। কি আর করবে ও, ওর হাতে তো কিছু করার নেই, সব শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর রুহিকে একদম বইয়ের সাজে সাজিয়ে নিয়ে যাওয়া হলো নীলের পাশে। নীল তো অনেক খুশি, কারণ আজ ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর ওদের সামনেই রোয়েনকে এনে রাখা হলো। নীল ওর লোকগুলো বলল রোয়েনের জ্ঞান ফেরাতে আর ওর মাথায় বন্দুক ধরতে। ওর কথা মতো তারাও সেই কাজ করলো। রোয়েনের হুঁশ ফিরে পেতেই ওদের এভাবে সামনে দেখেই বুঝতে পারলো কি হতে যাচ্ছে এখানে। আরও কিছু বলতে চেয়েও বলতে পারছে না, কারণ ওর সেই শক্তিটুকুও নেই। কিভাবে বলবে ও যে খুব ক্লান্ত। তখন নীল ওকে বলল, দেখ রোয়েন, দেখ তুই আমার রুহিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি না, তাই আজ আমি তোর থেকে রুহিকে কেড়ে নিব। তুই একটু না অনেক বেশি কষ্ট উপভোগ কর। রোয়েন কিছু বলতে যেও পারল না। ওর শরীর দুর্বল থাকায় ও আবারও অজ্ঞান হয়ে পড়ল। আর এদিকে কাজী ওদের বিয়ে পড়ানো শুরু করলো। এরই মাঝে হঠাৎ নীল দেখতে পেল ওদের সামনে কতগুলো বডিগার্ড এসে ওর লোকগুলোকে মারতে লাগলো। আর ওর লোকগুলো মার খেয়ে ওই জায়গায় আত্মরা হয়ে পড়ে রইল। আর রুহি আর নীল সাথে সাথেই দাঁড়িয়ে পড়ল। নীল চেয়ে দেখলো ওদের মাঝে একটা খুব স্টাইলিশ ছেলে আর সিক্স প্যাক বডি বিল্ডার। ও তার সাথে চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় এখনই সব কিছু শেষ করে দিবে। নীল একটু ভয়ই পেয়ে গেল ওকে দেখে। নীল ওকে বলল, ওই তুই কে আর এখানে কি চাস? ও কোনো কথা বলল না। নীলের সামনে এসেই বন্দুকটা বের করেই ওর মাথার উপর ধরল। নীল ওর মাথায় বন্দুকটা ধরা দেখে খুব ভয় পেয়ে গেল। ওর ভয় পাওয়া দেখে ওই লোকটি বলতে লাগলো, কিরে ভয় পেয়ে গেলে না? কে? ভয় পাস না, তোকে এত সহজে আমি মারবো না, তোকে তিলে তিলে মারবো। আমাকে তুই মারবি? পারলে বন্দুকটা ফেলে আমাকে মারতে আয় দেখি, তোর সাহস কিরকম। ওকে চল, দেখবি আমার সাহস কিরকম। ওই লোকটি একবার রোয়েনের দিকে আর একবার রুহির দিকে তাকালো। তারপর নীলের দিকে তাকিয়েই একটা নাক বরাবর ঘুষি মারল। সাথে সাথে নীল ছিটকে পড়ল দেয়ালের সাথে গিয়ে। আর হাত খোলা পেয়েই রুহি রোয়েনের কাছে ছুটে এলো আর ওর বাঁধনগুলো খুলতে লাগলো। আর এদিকে নীল মার খেয়ে আবার ওই লোকটির কাছে তেড়ে এলে ওই লোকটি আবার ওকে মারতে থাকে। আর মারতে মারতে ও দেখে যে নীল প্রায় মরেই যাবে, কিন্তু মরতে মরতেই বলে,
আরে থাম থাম, আমাকে মার পরে, কিন্তু এইটা তো বল কে তুই? শুনবি আমি কে? রিহান আহমেদ, রোয়েন আহমেদের ভাই প্লাস বন্ধু। তুই জানিস রুহান আমার কি লাগে? জীবন লাগে, জীবন। আর তুই আমার জীবনটারই কষ্ট দিছস। এর শাস্তি যে কি ভয়াবহ হয় তা তুই এখনই জানতে পারবি। রিহান নীলের কাছে গিয়েই ওর মাথা বরাবর একটা আঘাত করে আর একটা চাকু দিয়ে ওর 2 হাতের রগ কেটে দেয়। আর তারপর ওকে বেঁধে ফেলে চেয়ারের সাথে আর বলতে থাকে, এখন তুই বুঝবি মৃত্যু যন্ত্রণা কেমন। আর তারপরই ও রুহির কাছে যায় আর বলে, ভাবি কুল ডাউন, ওর কিছুই হবে না। আমি ওর কিছু হতে দিব না। তাড়াতাড়ি চলুন, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেঁদেই চলেছে রুহি। রোয়েনকে রিহান খুব তাড়াতাড়ি করে একটা বড় হাসপাতালে নিয়ে এলো আর ও চিকিৎসা করানো শুরু করলো। আর এদিকে রুহির কান্না দেখে ও তাড়াতাড়ি করে রোয়েনের বাসায় আর রুহির বাসায় এই খবর জানিয়ে দিল, সাথে আরও একজনকে জানিয়ে দিল, আর সে হলো নীলা। অবশ্য এখন জানতে চাইবেন কেন নীলাকে রিহান খবর দিল আর ওই বা ওকে কেমনে চিনে? পড়তে থাকুন, বুঝতে পারবেন এমনিতেই। কিছুক্ষণের মধ্যেই রোয়েন এবং রুহির পরিবারের সবাই এসে গেল। রোয়েনের মা এসেই রিহানকে জিজ্ঞেস করতে লাগলো, রিহান, রিহান বাবা, আমার রোয়েন কোথায়? ওর কিছু হবে না তো? রোয়েনের মা খুব কান্না করতে করতে, আরে মা, ওর কিছুই হবে না, তুমি শান্ত হও তো। বাবা মাকে নিয়ে ওদিকে বসো। আর রুহি কান্না করতে করতে একটা টাইম অজ্ঞান হয়ে যায়। ওকে নিয়ে কেবিনে দিয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়। আর রোয়েনের জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করছে যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বের হলো আর সাথে সাথেই রিহান ডক্টরের কাছে চলে গেল। ডাক্তার, রোয়েনের কি অবস্থা? ওর অবস্থা খুব খারাপ। শরীর থেকে অনেক রক্ত ঝরার কারণে 24 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারছি না। আর ওনাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। যদি আর একটু দেরি করে ওনাকে হসপিটালে আনতেন তাহলে আমরা আর ওনাকে বাঁচাতে পারতাম না। আমরা আমাদের কাজ করেছি, এখন বাকিটা আল্লাহর হাতে। আল্লাহকে ডাকুন যাতে উনি সুস্থ হয়ে ওঠে। এই বলে ডক্টর চলে গেল। রিহান ওই জায়গায় বসে পড়ল আর আল্লাহকে ডাকতে লাগলো। দীর্ঘ 24 ঘন্টা সবাইকে অপেক্ষা করার পর অবশেষে রোয়েন কিছুটা সুস্থ হলো, কিন্তু ওর এখনও জ্ঞান ফিরেনি। রিহান যেন অনেকখানি টেনশন মুক্ত হলো। আর এদিকে রুহির জ্ঞান ফিরেই ও রোয়েনের কাছে যাবার জন্য পাগলামি শুরু করে দিল। নার্সরা ওকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না। এরই মধ্যেই রিহান নীলাকে নিয়ে রুহির কেবিনে গিয়ে ঢুকলো। আর নীলাকে দেখেই রুহির রাগ উঠে গেল আর বলতে লাগলো, তুই তুই এখানে কেন? কি চাস তুই? তুই যদি আর একবার আমার রোয়েনের দিকে তাকাস আমি তোকে মেরে ফেলবো। রোয়েন শুধু আমার, আর কারোর নয়। যা তুই এখান থেকে, যা বলছি, যা। পাগলামি করতে করতে বলল। রিহান কাছে এসে বলে, আরে ভাবি একটু থামুন, আমাদের তো একটু বলতে দিন। বলো, একটু শান্ত হয়ে। রিহান গিয়ে রুহির পাশে বসলো আর নীলা রিহানের পাশে এসে দাঁড়িয়ে রইল। রিহান বলতে লাগলো, দেখুন ভাবি, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি, ওকে? এর মধ্যে আপনি একটি কথাও বলবেন না। ওকে। তাহলে শুনুন, নীলা যখন রোয়েনকে প্রপোজ করে তখনকার কাহিনী তো আপনি সবই জানেন। তাহলে এটাও জানেন রোয়েনকে সেদিন হোটেলে কেন নীলার সাথে দেখছিলেন। আসলে সেদিন ওরা আমার সাথে কথা বলছিল ভিডিও কলে, আর নীলার আর আমার সম্পর্ক যাতে ঠিক মতো হয়ে যায় তাই ও আমাকে সাহায্য করেছিল। আর আমি নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। কিন্তু রোয়েন আমাকে এই বিষয়ে অনেক সাহায্য করে, আর ওর মনে শুধু আপনি ছিলেন, আছেন, আর আগামীতেও থাকবেন। কেউ আপনার জায়গা ওর থেকে নিতে পারবে না, বুঝেছেন? রুহি রিহানের কথাগুলো শুনে কেঁদে দিয়ে বলতে লাগলো, নীলা, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না ম্যাডাম, আমি তাতে কিছু মনে করিনি। রিহান, আমাকে একটু রোয়েনের কাছে নিয়ে যাও। আমি না বুঝে ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ। চলুন, কিন্তু আপনি শরীর তো অনেক দুর্বল, আগে একটু সুস্থ হন। না রিহান, প্লিজ আমাকে রোয়েনের কাছে নিয়ে যাও। ওকে, চলুন। তারপর ওরা রোহিনের কেবিনের সামনে রুহিকে নিয়ে এলো আর রুহিকে শুধু ডক্টর ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছে। রুহি ভিতরে গিয়ে রোহিনের পাশে গিয়ে বসে বলতে লাগলো, রোহিন, এই রোহিন, প্লিজ কথা বলো। আমি আর পারছি না এত কষ্ট নিতে। প্লিজ
আমার দিকে তাকাও। দেখো তোমার রুহি কাঁদছে, কথা বলো প্লিজ, প্লিজ কথা বলো। তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না। আমার কথা না ভাবো, আমাদের আমাদের বাচ্চাটার কথা ভাবো। ওর কি হবে তুমি ছাড়া রুহি, প্লিজ। কাঁদতে কাঁদতে রুহি রোহিণের বুকে মাথা রাখলো আর কাঁদতে লাগলো। এর কিছুক্ষণের মধ্যেই রুহি অনুভব করলো ওর মাথার চুলে কেউ হাত বোলাচ্ছে। রুহি হাত উঠিয়ে দেখলো রোহিণ ওর দিকে চেয়ে আছে আর মুচকি হেসে ওর চুলে বিলি কেটে দিচ্ছে আর বলল, কোথাও যাব না আমার মিষ্টি বউটাকে ছেড়ে। রোহিণ তোমার জ্ঞান ফিরেছে? আমাকে মাফ করে দাও, আর কখনো কষ্ট দেব না তোমায়। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আমায় আর কখনো ছেড়ে যাবো না তো, মরে যাবো আমি। আর কিছু বলতে পারল না রুহি, কারণ রোহিণ রুহির মুখ হাত দিয়ে চেপে ধরলো আর বলতে লাগলো, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো? রুহি ছাড়া যে রোহিণীর কেউ অস্তিত্ব খুঁজে পাবে না। আমিও বড্ড বেশি ভালোবাসি আমার এই পাখিটাকে। বলেই রোহিণ রুহিকে জড়িয়ে ধরলো আর ওর কানের কাছে গিয়ে বলতে লাগলো, আচ্ছা আমি কি সত্যি বাবা হতে চলেছি? সত্যি? এরই মাঝে রিহান আর নীলা দরজায় নক করলো। কি আপনাদের প্রেম করা হলো? তাহলে কি আমরা আসবো? রিহান আর নীলা একসাথে কথাগুলো বলল। রুহি হালকা করে সরে বসলো। বেচারি ভালোই লজ্জা পেয়েছে মানতে হবে। আয়। হালকা একটু বসে, আরে আরে কি করছিস? বসছিস কেন? একদম নড়াচড়া করবি না, তুই এমনিতেই ক্লান্ত। আর আমি এখানে কিভাবে আসলাম তাই তো বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলতো। তাহলে শোন, আর ভাবি আপনিও শোনেন। তোর মনে আছে যখন তুই ভাবির সাথে ঝগড়া করে গাড়ি নিয়ে বের হয়ে গিয়ে বাসায় ভাঙচুর করে বের হয়ে গাড়ি ড্রাইভ করতে করতে আমায় কল দিয়ে সব বললি? তখনই আমি বুঝেছি কিছু একটা হতে চলেছে। আর ওই টাইমে তোর উপর কারা যেন অ্যাটাক করলো, আর কিছুক্ষণ পরেই হঠাৎ তোর চিৎকার এর আওয়াজ পেলাম, আর তারপর থেকে তোর ফোন বন্ধ, আর আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। আর এই হলো কাহিনী। ধন্যবাদ ভাই, তোর জন্য আজ আমি সহ আমার বউ বাচ্চা ঠিক আছে। আমাকে ধন্যবাদ দিয়ে তুই ছোট করিস না। আমি যা করেছি তা অতি সামান্য তোর সাহায্যের কাছে। তুই যদি আমার জীবন বাঁচিয়ে তোর পরিবারের স্থান না দিতে আর নিজের ভাই না বানাতি, তাহলে আজ এই রেহান আহমেদের কোনো অস্তিত্ব থাকতো না এই পৃথিবীতে। বুঝেছি, বাদ দে। রিহান, তুমি কিন্তু একটা জিনিস মিস করে গেলা। কি মিস করলাম আমি? ওই যে রোয়েনের বউ সহ বাচ্চা। ও শিট, এটা ভুলে গেলাম কিভাবে? আচ্ছা দোস্ত, বুঝলাম না ব্যাপারটা। আর এটা তো আগে বলিসনি যে ভাবি প্রেগনেন্ট। শালা, আমিও একটু আগে জানতে পারলাম একটা বুকে ঘুষি মেরে রিহানের। ওকে, আমি তাহলে সবাইকে খুশির খবর জানিয়ে দিচ্ছি। রিহান আর নীলা সবাইকে খুশির খবর জানিয়ে দিল। অবশেষে কয়েকদিন পর রোহিণ সুস্থ হলে ওকে বাসায় নিয়ে যাওয়া হলো। আর এদিকে নীলের হাতের রক কাটায় ওর সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে একটা সময় ও ছটফট করতে করতে মারা যায়। আর এদিকে রুহির বাবা আর রোহিণের বাবা সিদ্ধান্ত নেয় কালকেই রুহি আর রোহিণের বিয়ে দিবে। তারপরের দিন সব কিছু ঠিক করে ওরা ওদের বিয়ের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। অবশেষে রোহিণ আর রুহির বিয়ের কাজ সম্পন্ন হলো। রোহিণ আর রুহি দুজনেই খুশি, সাথে ওদের পরিবার। খুব বড় করেই ওদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুহিকে রোহিণের রুমে দিয়ে গিয়ে রাখা হলো, আর রোহিণ ওর বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতেই রোহিণ দেখে রাত 12টা বেজে গেছে, তাই এর বন্ধুদের কোনো মতে বুঝিয়ে রুমে চলে গেল। রুহি মাথার নিচের দিক দিয়ে বসে আছে। ও পায়ের শব্দ পেয়ে বুঝে গেল রোহিণ আসছে। রোহিণ রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপর রুহির পাশে গিয়ে বসলো। যে ওর ঘুমটা ওঠাতে যাবে, তখনই রুহি বলে উঠল রোহিণকে, একদম হাত দেবে না, হাত ছাড়া, আর আমার থেকে দূরে গিয়ে দাঁড়া, দাঁড়া বলছি। রোহিণ বেচারা হঠাৎ রুহির এমন ব্যবহার দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে। আর রুহির বলার সাথে সাথেই দূরে গিয়ে দাঁড়ালো আর ভয়ে ভয়ে বলল, কি হলো, এমন করতেছো কেন? রুহি ঘুমটাটা উঠিয়ে বলতে লাগলো, এতক্ষণ কোথায় ছিলে জানো? আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। আসলে বন্ধুদের সাথে ছাদে ছিলাম তো, আড্ডা দিতে কখন যে 12টা বেজে গেছে খেয়ালই করিনি, সরি। আর এমন হবে না। এটা বলে রোহিণ বসা ধরল। রুহি বলে, তোমাকে কি আমি বসতে বলেছি? হ্যাঁ, যে তুমি বসছো? দাঁড়াও, তোমাকে এখন শাস্তি পেতে হবে।
বলছি কি আজকে শাস্তি না দিয়ে বাসরের কাজটা করলে হতো না? না, একদমই না। তোমার শাস্তি পেতেই হবে, মানে হবে। আর না হলে বিছানার কোনো স্থান তোমার জন্য নেই। তুমি কি কার কথা ভেবে দেখো। আচ্ছা বলো, কি শাস্তি পেতে হবে আমায়? তোমার শাস্তি হলো এই যে, এখন কান ধরে 100 বার উঠবস করবা। না করলে হয় না? না হয় না, করো। ওকে, করছি। রোয়েন উঠবস করা শুরু করলো, আর তার কিছুক্ষণের মধ্যেই রুহি বলে উঠল, থাক, আর লাগবে না, এখন থামো। রুহির এই কথা শোনার পর রোয়েন যেন হাফ ছেড়ে বাঁচল। রুহি রোয়েনকে সোজা করে দাঁড়াতে বলল, আর রোয়েনও তাই করল। রুহি খাট থেকে উঠে এসে রোয়েনকে সালাম করে আবারও খাটে গিয়ে বসে পড়ল। আর তারপর রুহি রোয়েনকে ওর ঘুমটা সরানোর পারমিশন দিল। আর রোয়েন তখন গিয়ে ওর ভালোবাসার মুক্তি দেখতে পেল। রোয়েনের এমন অনুভব হতে লাগলো যেন কোনো ডানাকাটা পরি ভুলবশত ওর রুমে প্রবেশ করেছে। ও নিজে থেকে কন্ট্রোল হারাতে চলেছে। রুহির এই রূপ মায়া যেন ওকে রুহির কাছে টানছে। ও যেন রুহিকে কিস করতে যাবে, তখনই ওর মুখ রুহি হাত দিয়ে চেপে ধরে আর বলে, এখন আমাকে কোলে করে ছাদে নিয়ে চলো, আজকে সারা রাত তারা গুনবো, তুমি আর আমি। ওকে। বলেই রোয়েন রুহিকে কোলে তুলে নিল আর সোজা ওকে ছাদে নিয়ে এলো। ছাদের এক কোনায় দোলনা। রোয়েন রুহিকে নিয়ে দোলনায় গিয়ে বসলো। রুহি রোয়েনের হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইল আর নানান কথা বলতে লাগলো। আর এক পর্যায়ে রুহি রোয়েনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, রিহান ভাইয়ের পরিচয়টা আমাকে একটু ভালোভাবে বলো তো। আমি তখন হসপিটালে ভালোভাবে কিছু বুঝতে পারিনি। আচ্ছা শোনো তাহলে, 15 বছর আগে আমি আব্বু আম্মুর সাথে আব্বুর এক বন্ধুর বাড়ি যাই বেড়াতে। আর সেখানে যাওয়ার পর আমার খুব ইচ্ছে করছিল গ্রামের খালের পানিতে গোসল করতে, কিন্তু আমি সাঁতার জানতাম না। কিন্তু ইচ্ছা যখন হয়েছে তখন তো পূরণ করতেই হবে, তাই আর কোনো কিছু না ভেবে চলে গেলাম খালের পাশে। 1 ঘন্টা যাবৎ আস্তে আস্তে করে খালের হালকা পাশে নেমেছি। কি আর করব, ভয় করতেছিল একলা একলা। আর তার উপর আমি আবার সাঁতার জানি না। যেই উঠতে যাব তখনই দেখলাম আব্বু আম্মু আমার দিকে আসে। আমি তাদের দেখে তাড়াতাড়ি উঠতে গেলেই পা পিছলে পড়ে যাই। আর খালের পাড়টা মনে হয় 2-3 দিন আগে মাটি কেটেছিল, যার কারণে খালের পাড়ে ওঠার চেষ্টা করি আর উঠতে পারছিলাম না। আস্তে আস্তে মাঝখানে চলে যায়। আর তখনই কোথা থেকে একটা ছেলে এসে আমার জীবন বাঁচায়। আর ওই ছেলেটাই হলো রিহান। জানো, ওকে যখন জিজ্ঞেস করি ওর জীবনের চিন্তা না করে আমার জীবন কেন বাঁচালো, তখন ও কি বলেছিল জানো? কি বলেছিলে? রুহি খুব আগ্রহ সহকারে জানার জন্য। আরে সাহেব, আমার কিচ্ছু হইতো না। আমি মরলেও কান্দার কোনো মানুষ নাই, কিন্তু আপনার জীবনটা অনেক দামি। আপনার কিছু হইলে তারা পাগল হয়ে যাইতো। আমি তো দেখছি তাগো অবস্থা। কেন কেন এই কথা বলছো কেন? তোমার মা বাবা কোথায়? সাহেব, আমার মা বাবা নাই গা। রিহান কান্না করে দিয়ে, মানে তোমার মা বাবা কই তাহলে? সাহেব, তারা মারা গেছে। বলেই কেঁদে দিল রিহান। তারপর রুহি জিজ্ঞেস করলো রোয়েনের কাছে। রোয়েন দেখলো রুহি চোখে পানি। ও ওর চোখে পানি মুছে দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে আবারও বলতে লাগলো, আপু আর আম্মু রিহানের কাছে গিয়ে বলল, এই কে বলো তোর বাবা? মানে আজ থেকে আমরা তোর মা বাবা, আর রোয়েন তোর ভাই। রিহানের চোখে জল মুছে দিয়ে চল আমাদের সাথে। রিহান খুব খুশি হয়েছে ওই দিন। আর আমিও সাথে একটা ভাই প্লাস বন্ধু পেয়ে গেলাম, বুঝেছো? তা ম্যাডাম, তাহলে আমাদের বাসরটা তো করা যাক, কি বলো? জানি না। রোয়েন রুহিকে কোলে নিয়ে রুমে চলে এলো আর বাসরটা সেরে ফেললো। ওদের জন্য সবাই দোয়া করবেন। সমাপ্ত।